একটা 7 বছরের বাচ্চা, তো সে হচ্ছে কমপ্লেন নিয়ে আসলো যে তার হচ্ছে ফিভার আছে, জ্বর আছে, জ্বরটা হাই গ্রেডই মোটামুটি, আমি ধরলাম 103 ডিগ্রি ফারেনহাইট। তো এই জ্বর নিয়ে হচ্ছে বাচ্চাটা আসলো, পাশাপাশি তার চিলসও আছে, একটু কাঁপানি দিয়ে জ্বর আসছে, এবং তার কাফ আছে, কাফ অর্থাৎ ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো আমি তার হিস্ট্রি শুনলাম, এই হিস্ট্রিগুলো শুনলাম, তারপর আমি কিছু এক্সামিনেশন করলাম। তো এক্সামিনেশন করে আমি দেখলাম যে তার যে চেস্ট মুভমেন্ট, কি বললাম, চেস্ট মুভমেন্ট কম কম পাচ্ছি। তার পাশাপাশি হচ্ছে গিয়ে ভোকাল ফ্রিমেটাস থেকে শুরু করে ভোকাল রেজোনেন্স এগুলোও কম কম পাচ্ছি। এবং আমি যখন রেডিওলজি করলাম, এক্স রে করার পরে আমি এমন একটা অ্যাপিয়ারেন্স পেলাম। হ্যাঁ, এরকম একটা মিনিসকাস সাইন আছে, এবং মিনিসকাস সাইনের পাশাপাশি দেখো লাং এই যে লাং, এখানে তো এটা দ্বারা লাং বোঝানো হয়েছে, এই যে রিজনটা এটা দ্বারা লাংকে বোঝানো হয়েছে। তো এই লাংয়ের যে রিজনটা, এই লাংয়ের রিজনটা ব্ল্যাকিশ টাইপের কিছুটা, কারণ আমরা জানি লাং হচ্ছে রেডিওলুসেন্ট। কারণ লাংয়ের মধ্যে আলটিমেটলি তো এয়ার থাকে, সেটা হচ্ছে রেডিওলুসেন্ট, যেটার মধ্যে দিয়ে এক্স রে পাস করতে পারে, পেনিট্রেট করে ঢুকে যায়, সেটা এরকম কিছুটা ব্ল্যাকিশ টাইপের দেখায়, রেডিওলুসেন্ট দেখায়। আর অপর দিকে যেটার মধ্যে দিয়ে পাস করতে পারে না, সেটা হচ্ছে লাইটটাকে, এক্স রেটাকে অ্যাবজর্ভ করে নেয় এবং সেটাকে রেডিও অপেক দেখায় এবং একটু সাদা সাদা দেখায়। সো এই জন্য আমরা জানি যে যে নর্মাল যে ফ্লুইড, ধরো আমরা জানি যে প্লুরা কাকে বলে সেটা তো জানো। এই যদি লাং হয় তাহলে লাংকে হচ্ছে কাভার করে যে লেয়ার থাকে সেটাকে আমরা প্লুরা বলি। তো ধরো এই যে লাং, তো লাংয়ের সাথে একেবারে অ্যাডহারেন্ট অবস্থায় এখান থেকে হচ্ছে প্লুরা থাকবে, মানে ভিসেরাল প্লুরা থাকবে, এটা ভিসেরাল প্লুরা, আর এই লালটা দিয়ে দেখানো হয়েছে প্যারাইটাল প্লুরা। তো আর ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরার মাঝের যে জায়গাটা, সেটাকে আমরা বলি হচ্ছে প্লিউরাল স্পেস। তো এই প্লিউরাল স্পেস যেটা, এটার মধ্যে নর্মালি থাকে 5 থেকে 15 ml ফ্লুইড, নর্মালি সেরাস ফ্লুইড থাকে। কিন্তু বিভিন্ন কন্ডিশন, যেমন ধরো এই বাচ্চাটার কথা আমি চিন্তা করলাম, এই বাচ্চাটার এখানে এই সাইডে এটা হচ্ছে লেফট সাইড, কারণ এখানে এটা রাইট সাইড বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে লেফট সাইড। তাহলে এই লেফট সাইডে বাচ্চাটার অনেক কিন্তু ফ্লুইড জমছে, এবং এই ফ্লুইড জমছে দেখেই, কারণ ফ্লুইড তো আলটিমেটলি রিসেসে জমে, এখানে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেসে ফ্লুইডটা বেশি জমছে। সেই জন্য আলটিমেটলি দেখো এখানে কিন্তু এই যে রিজনটাতে কালো থাকার কথা ছিল, কারণ লাংস থাকার কথা, রেডিওলুসেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে ফ্লুইড জমার কারণে এখানে রেডিও অপেক হয়ে গেছে, এবং এখানে সাদা পাচ্ছি, এবং এখানে কিন্তু হোমোজেনাসলি হোয়াইট, বা হোমোজেনাসলি আমি বলতে পারি যে এখানে রেডিও অপেক আমি শ্যাডো টাইপের পাচ্ছি, হোমোজেনাস মানে সব জায়গায় সাদা, দেখছো সব জায়গায় সাদা, একটু জায়গায় সাদা, একটু জায়গায় মানে কালো, এরকম কিন্তু না। সো এই যে বিষয়টা, এটা কিন্তু দেখলাম। তো এটা আমি বাচ্চার রেডিওলজি করে পাইলাম, এবং এটা এক সাইডে আমি পাইছি, ইউনিল্যাটারালি পাইছি, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশনটা হইলো না, আমি তখন বাচ্চাটা ডায়াগনোসিস করতে আমার জন্য কিন্তু ইজি হবে। আমি বলবো যে বাচ্চার হচ্ছে নিউমোনিয়া হয়েছে। কি হয়েছে? নিউমোনিয়া। তো নিউমোনিয়া যেটা, এই নিউমোনিয়ার কারণে কিন্তু প্লুরাল ইফিউশন হইতে পারে। অর্থাৎ প্লুরাল ইফিউশন মানে কি? প্লুরাল যে ক্যাভিটি, অর্থাৎ ভিসেরাল প্লুরাল, পেরিটাল প্লুরাল মাঝের যে জায়গা, সেখানে প্লুরাল ক্যাভিটিতে হচ্ছে বা স্পেস যেটা, সেখানে হচ্ছে ফ্লুইড জমবে। তো এটাকে আমরা বলি হচ্ছে প্লুরাল ইফিউশন। তো এই প্লুরাল ইফিউশনটা হচ্ছে নিউমোনিয়াতে কিন্তু হইতে পারে। তার মানে দেখো আলটিমেটলি প্লুরাল ইফিউশন কিন্তু নিজে কোনো ডিজিজ না, ডিজিজ হচ্ছে নিউমোনিয়া, বাট নিউমোনিয়ার কারণে প্লুরাল ইফিউশনটা হচ্ছে। এটাকে আমরা প্যারা নিউমোনিক ইফিউশনও বলতে পারি। অর্থাৎ বাচ্চাদের এটা খুব বেশি হয় যে নিউমোনিয়ার কারণে প্লুরাল ইফিউশন হচ্ছে, যেটাকে আমরা প্যারানিউমোনিক ইফিউশন বলতে পারি, সেটা বাচ্চাদের বেশি হয়। ঠিক একইভাবে আরেকটা কন্ডিশন চিন্তা করো, একটা পার্সন, এই পার্সনটা হচ্ছে ম্যালিগনেন্সি, আমি আগে থেকে বলে দিলাম ম্যালিগনেন্সি, কিন্তু ব্যাপারটা এরকম না। ধরো পার্সনটা হিস্ট্রি আছে, তার ওয়েট লস আছে, তার 5 কেজি ওয়েট কমে গেছে হুটহাট করে, এবং দেখা গেল যে তার হচ্ছে হেমোপটাইসিস আছে। হেমোপটাইসিস মানে হচ্ছে কাফিং আউট অফ ব্লাড, অর্থাৎ সে যে স্পুটাম বেরোচ্ছে তার সাথে কিন্তু ব্লাডও বেরোচ্ছে, ব্লাড মিক্সড। এবং পাশাপাশি দেখা গেছে সে অনেকদিন ধরে স্মোকিংও করতেছে, ঠিক আছে। সো তার ধরো ব্রঙ্কোজেনিক কার্সিনোমার যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলো আছে, এবং তার যখন আমি অর্থাৎ একটা মাস লেশন অর্থাৎ কোনো একটা মাস আছে, ক্যান্সার আছে, তো তারপরে আমি যখন তার রেডিওলজি করলাম, তার ক্ষেত্রেও কিন্তু আমি এরকম প্লুরাল ইফিউশন পাইতে পারি। সো আলটিমেটলি প্লুরাল ইফিউশন আমরা বিভিন্ন ডিজিজে পাইতে পারি। প্লুরাল ইফিউশনের কজ আছে, ঠিক আছে, তার মধ্যে যেমন নিউমোনিয়া অনেক কমন একটা কজ, ঠিক আছে। তারপরে টিভি যাদের আছে, যে সকল পেশেন্টের টিউবারকুলোসিস, এটার ক্ষেত্রে কিন্তু প্লুরাল ইফিউশন হইতে পারে। তারপরে ধরো ক্যান্সার যাদের, ম্যালিগনেন্সি, ঠিক আছে, তারপরে হচ্ছে পালমোনারি ইনফেকশন। এই যে আমি 4টা কজ বললাম না, এগুলো কিন্তু মোস্ট কমন কজ বলা যায়, যেগুলোর কারণে হচ্ছে কি হয়, আমাদের হচ্ছে প্লুরাল ইফিউশন হতে পারে। তা বাদেও যদি কোনো কারণে বডিতে অ্যালবুমিন কমে যায়, যেমন ধরো নেফ্রোটিক সিনড্রোম, যেটা হাইপোপ্রোটিনিমিয়া হয়, তাহলে কিন্তু তখন সেগুলোর কারণেও আমরা জানি ইডিমা হয়। তো এই ইডিমার পালমোনারি ইডিমা হতে পারে, বা এমনিতে ইডিমা হতে পারে, বডি ফুলে যাবে, তো সেই কারণেও কিন্তু প্লুরাল ইফিউশন হতে পারে। সো আলটিমেটলি দেখো প্লুরাল ইফিউশনের অনেকগুলো কজ আছে, যেটা নিয়ে আমরা জানবো। ডেভিডসন কোন কোন কারণগুলোর কথা বলছে, কিছু হচ্ছে কমন কারণ আর কিছু হচ্ছে আনকমন কারণ দিয়ে বলা হয়েছে। সো আমরা সেই কারণগুলো এক এক করে দেখবো। জাস্ট আমি শুরুতে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। এখন কথা হচ্ছে যে দেখো নর্মালি এই যে যদি লাং হয়, তো এই লাংয়ের এই জায়গায় যদি প্লুরা হয়, তো এই প্লুরাতে এই যে প্যারিটাল প্লুরা, এটা ভিসেরাল প্লুরা। তো এই ভিসেরাল প্লুরা, অর্থাৎ এই যদি ভিসেরাল প্লুরা হয়, এটা প্যারিটাল প্লুরা। তো এই মাঝে স্পেস যেটা থাকে, এখানে আমি নর্মালি বলছি 5 থেকে 15 ml ফ্লুইড থাকে। তো এই 5 থেকে 15 ml যে ফ্লুইড, এটা কেন দরকার হয়? কারণ যদি এটা না থাকতো তাহলে
প্যারাইটাল প্লুরাল আর ভিসারাল প্লুরাল ফ্রিকশন হইতো, যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রিভেন্ট করা, কারণ ফ্রিকশন হওয়া যাবে না। তো এই ফ্লুইডটা থাকার কারণে এখানে একটা নেগেটিভ প্রেশার থাকে, ধরো নেগেটিভ 4 থেকে মানে -4 থেকে -5 হচ্ছে মিলিমিটার অফ মার্কারি ধরো প্রেশার আছে। তো এই যে নেগেটিভ প্রেশার, এটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এই নেগেটিভ প্রেশারটা যদি না থাকতো তাহলে লাংটা কলাপস করে যাইতো, চুপসে যাইতো। তো এই চুপসে যাতে না যায় জন্য সবসময় একটা নেগেটিভ প্রেশার থাকে। যেমন ধরো ইনহেলেশন যখন হয়, যখন আমরা অক্সিজেন নেই, তখন আমাদের ইন্টারকোস্টাল মাসেল, ডায়াফ্রাম এগুলো কন্ট্যাক্ট করে, সেগুলো সংকুচিত হয়, এবং একই সাথে আমাদের লাংয়ের এই যে নেগেটিভ প্রেশার থাকে, ইন্টারপ্লুরাল নেগেটিভ প্রেশার, এটা আরও বেশি নেগেটিভ হয়। এই কারণে লাংটা সুন্দর করে এক্সপান্ড করতে পারে। সো আমরা জানলাম যে এই নেগেটিভ প্রেশারটা আমাদের লাংকে এক্সপান্ড রাখতে সহযোগিতা করে, কারণ লাংয়ের একটা টেন্ডেন্সি থাকে যেটা রিকয়েল করে চুপসে যাবে, কিন্তু এই চুপসে যাতে না যায় এই জন্য নেগেটিভ প্রেশারটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা জাস্ট আমরা জানলাম। তো এই জন্য সবচেয়ে একটা নেগেটিভ প্রেশার থাকে, এবং এখানে ফ্লুইড থাকে, বাট ফ্লুইডটা এক্সেসিভ হয়ে যায় বেশ কিছু ডিজিজ কন্ডিশনে। সেই ডিজিজ কন্ডিশনগুলো হতে পারে নিউমোনিয়া, হতে পারে টিবি, হতে পারে ক্যান্সার, বা হতে পারে হচ্ছে পালমোনারি ইনফেকশন, বা হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, হতে পারে কোনো সিস্টেমিক ডিজিজ যেমন এসএলই, এটা একটা অটোইমিউন ডিজিজ, হ্যাঁ, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটা অটোইমিউন ডিজিজ। সো এই জিনিসগুলো গেল, ঠিক আছে। এখন আমরা রেডিওলজি দেখে আসলে কীভাবে বুঝবো, একটা এক্সরে দেখে যে কীভাবে বুঝবো যে এটা হচ্ছে প্লুরাল ইফিউশনই হয়েছে। তো এটা বোঝার জন্য আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। ফার্স্ট কথা যে দেখো, আমরা এটাতে একটু চলে যাই। এই ছবিটাতে স্পষ্টভাবে আমরা এখানে একটা সাইন টাইপের দেখতেছি, এরকম একটা সাইন, এরকম সাইন বলতে এরকম একটা ডিমার্কেশন দেখতে পারতেছি। তো এই ডিমার্কেশনটাকে আমরা বলি মেনিসকাস সাইন, একটা কনকেভ একটা মার্ক। তো এই মেনিসকাস সাইনটা থাকবে, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এখানে হোমোজেনাস অপাসিটি দেখা যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে ট্রাকিয়াটা হচ্ছে এই যে ট্রাকিয়া, আচ্ছা আমি এই কালার দিয়ে দেখি। তো ট্রাকিয়াটা হচ্ছে এখান দিয়ে চলে আসছে, অর্থাৎ দেখো যেই সাইডে ইফিউশনটা হয়েছে বা ফ্লুইড জমছে সেই সাইড থেকে ট্রাকিয়াটা শিফট হয়ে এই অপোজিট সাইডে চলে গেছে। অর্থাৎ ট্রাকিয়াটা নর্মালি সেন্ট্রালি থাকার কথা, কিন্তু সেন্ট্রালি না থেকে এরা একটু ডিভিয়েশন হয়ে রাইটে চলে গেছে, কারণ ইফিউশনটা তো লেফট সাইডে হয়েছে, এই জন্য ট্রাকিয়াটা রাইটে চলে গেছে। তো এই যে ট্রাকিয়া যেটা, এটা শিফটেড টু দ্য রাইট, অর্থাৎ শিফটেড টু দ্য অপোজিট সাইড। এটা কেন হয়েছে? কারণ অনেক বেশি ফ্লুইডের প্রেশারে ট্রাকিয়াটা কিন্তু দেখা গেছে যে একটু অপোজিট সাইডে সরে যেতে বাধ্য হয়েছে। তো এটা একটা বিষয় গেল। এবং পাশাপাশি দেখা যায় অনেক সময় ফ্লুইড যদি অনেক বেশি হয়, তখন এখানে যে হার্ট থাকে, দেখো এটা যেহেতু লেফট সাইড, তো লেফট সাইডে কী থাকবে? এখানে হার্ট থাকবে, হার্ট। তো এই জায়গায় যে হার্টটা থাকবে, এই প্লুরাল ফ্লুইডের কারণে, এখানে যে ফ্লুইড আছে এই ফ্লুইডের কারণে এই হার্টটাও কিন্তু এই হার্ট যেটা, এটাও কিন্তু শিফট হয়ে যেতে পারে অপোজিট সাইডে, ঠিক আছে। বা হার্ট শিফট হয়ে গেলে কী হবে? অ্যাপেক্স বিট শিফট হবে। সো এই জিনিসগুলো কিন্তু হতে পারে, বাট সেটা ম্যাসিভ প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে কিন্তু হবে। হার্টেরটা বা ট্রাকিয়ারটা, এগুলো ম্যাসিভ প্লুরাল ইফিউশনে ভালো বোঝা যায় আসলে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন তাহলে কি হলো? এই যে ট্রাকিয়া, এটা পুস্ট হয়ে গেল অপোজিট সাইডে, আমাদের যে অ্যাপেক্স বিট সেটাও অপোজিট সাইডে একটু শিফট হইতে পারে। এবং এখানে মিনিসকাস সাইন যেটা, এটা আমরা দেখতে পারতেছি, এই যে মিনিসকাস সাইন। এবং এখানে আরেকটা জিনিস দেখো, মিডিয়াস্টিনামটাও কিন্তু একটু শিফট হয়ে যাবে। এই যে যেমন এটা হচ্ছে মিডিয়াস্টিনাম, মানে মিডিয়াস্টিনাম বলতে বোঝানো হয়েছে, আমরা জানি যে দুই লাঙের মাঝের জায়গাকে মিডিয়াস্টিনাম বলে। তাহলে যদি এই জায়গায় বেশি ফ্লুইড জমে, তাহলে মিডিয়াস্টিনামটা একটু এই সাইডে বেশি কিন্তু চলে আসবে। আচ্ছা, হার্ট তো মিডিয়াস্টিনামের মধ্যেই থাকে, এবং এই যে অপাসিটি থাকবে সেটা হোমোজেনাস থাকবে। এবং এখানে কনকেভ আপার মার্জিনের, এটাকে আমরা কার্ভিলিনিয়ার লাইন বলি। অর্থাৎ দেখো এই যে লাইনটার কথা আমরা বললাম না, এই যে লাইনটার কথা আমরা বললাম, এটাকে আমরা বলি কার্ভিলিনিয়ার লাইন। এই যে এটাকে কার্ভিলিনিয়ার লাইন। সো এই কথাটা একটু মনে রাখো। এবং এখানে অনেক এক্সপ্লেন করে বিষয় দিয়ে লেখা আছে, বাট আমি যে কথাগুলো বলছি সেটাই মেইনলি, যে এখানে একটা কার্ভিলিনিয়ার লাইন আমরা দেখব। এবং এটা কেন হয় আসলে? আমরা জানি যে ফ্লুইড হচ্ছে লোয়ার অ্যান্ড মিড জোনস অফ লাং ফিল্ডে অ্যাকুমুলেট করতে পছন্দ করে, এবং ওইখানে এগুলো যেহেতু জমে এর একটা হোয়াইট অপাসিটি ক্রিয়েট করবে, কারণ এগুলো তো রেডিও অপেক, ঠিক আছে। এবং এখানে এর একটা মিনিসকাস সাইন ক্রিয়েট করে, এটাকে আমরা এলিস ডমিসিও লাইনও বলে থাকি। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট জানতে হবে এরকম না। এবং এটা কেন হয়? কারণ হচ্ছে এখানে গ্রাভিটি ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশন একটা বিষয় থাকে, যে ফ্লুইডের সবসময় নিচের দিকে পড়ার একটা টেন্ডেন্সি থাকবে। সো এই জন্য লোয়েস্ট যে জায়গাগুলো সেখানে জমতে থাকবে, এবং জমে এরা হচ্ছে গিয়ে এখানে একটা সাইন এরকম ক্রিয়েট করে, যেটা একটা কনকেভ শেপের। আচ্ছা, আমরা নর্মালি জানি হচ্ছে এখান দিয়ে ডায়াফ্রাম থাকে। কি থাকে? ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম থাকার পাশাপাশি এখান দিয়ে তো হার্টও থাকে। তো মনে রাখবা যে লাংয়ের এই রিজনটা দিয়ে হচ্ছে কার্ডিওফ্রেনিক একটা অ্যাঙ্গেল থাকে। ফ্রেনিক মানে ডায়াফ্রামের সাথে রিলেটেড। আর এই রিজনটা দিয়ে হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। সো কোস্টোফ্রেনিক এটা থাকে এই রিজনে, আর কার্ডিওফ্রেনিক এই রিজন দিয়ে থাকে। তো এই দুইটা অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু অবলিটারেটেড বা নষ্ট হয়ে গেছে। দেখো প্লুরাল ইফিউশন থাকলে এরকম কিছুই তো এখানে নেই, এখানে জাস্ট অপাসিটি, এখানে কোনো কিছুই নেই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই। তো এই জন্য এই অ্যাঙ্গেলগুলো অবলিটারেটেড হয়ে যাবে। এটা কিন্তু প্লুরাল ইফিউশনের রেডিওলজি বোঝার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। পাশাপাশি এখানে ট্রাকিয়াটা অপোজিট সাইডে শিফট হবে, এটা একটা বিষয়। এবং হার্টটাও কিন্তু অপোজিট সাইডে শিফট হইতে পারে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। এখানে আলটিমেটলি একটা হোয়াইট অপাসিটি থাকতেছে লাঙের লোয়ার সাইডে, এবং মিনিসকাস সাইন থাকতেছে, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল বলো বা কার্ডিওফ্রেনিক বলো, সেই অ্যাঙ্গেলগুলো অবলিটারেটেড হচ্ছে, এবং মিডিয়াস্টিনাল শিফট হচ্ছে, ট্রাকিয়াল শিফট হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা জানলাম। এবং যদি স্মল ইফিউশন হয়, অর্থাৎ 300 মিলিলিটারের কম পানি জমে, তাহলে সেটা সাধারণত আমাদের যে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র চেস্ট এক্সরে, অর্থাৎ চেস্ট এক্সরের মধ্যে পিএ ভিউ যেটা, এই পিএ ভিউ দিয়ে
আমরা কিন্তু অত ভালো করে নাও বুঝতে পারি, ঠিক আছে। যদি 300 কম হয় বা যদি 500, যেটাকে আমরা মডারেট ইফিউশন বলতেছি, 500 মিলিলিটার বা তার বেশি হয়, তাহলে সেটা কিন্তু খুব সহজেই মেনিসকাস সাইনটা বোঝা যাবে। ব্লান্টেড অ্যাঙ্গেলসগুলো, অর্থাৎ ব্লান্টেড অ্যাঙ্গেলস মানে ওই অ্যাঙ্গেলসগুলো, অর্থাৎ কার্ডিওফেনিক কোস্টোফেনিক অ্যাঙ্গেলগুলো অবলিটারেটেড হয়ে যাবে। সো তখন ভালো করে বোঝা যাবে। এবং যদি লার্জার ইফিউশন হয় সেটা তো আরও ভালো করে বোঝা যাবে, সেখানে মিডিয়াস্টিনাল শিফটও পাওয়া যাবে এবং ওটা আরও বেশি রেসপিরেটরি ডিস্ট্রেস প্রকাশ পাবে। এবং এই মডারেট ইফিউশনেই কিন্তু মেনলি ম্যানিফেস্টেশনগুলো মেনলি 500 ml ফ্লুইড যদি জমে, তাহলেই মেনলি বডির যে ক্লিনিক্যাল ফিচার্সগুলো, যেমন ওই যে বললাম যে প্লুরাইটিক চেস্ট পেইন থাকবে। প্লুরাল ইফিউশন হলে আলটিমেটলি কী হয়? প্লুরাল ইফিউশন হলে আলটিমেটলি কিন্তু প্লুরাইটিক চেস্ট পেইন হয়, অর্থাৎ চেস্টে স্ট্যাবিং একটা পেইন হয়। স্ট্যাবিং পেইন মানে হলো গিয়ে মানে অনেক বেশি মনে হইতেছে যে চাকু চেস্টের মধ্যে ঢুকাই দিছে। সো এরকম একটা পেইন কিন্তু থাকবে, বা আদার যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলো মেনলি প্রকাশ পাওয়া শুরু করবে, ঠিক আছে। আর লার্জার ইফিউশন হলে সেই ম্যানিফেস্টেশনগুলো আরও বেশি করে পাওয়া শুরু করবো আমরা, বা আদার যে প্লুরাল ইফিউশনের সাইন সিম্পটম সেগুলো আমরা একটু পরেই দেখবো। আর নর্মালি যেটা হয় যে আমরা আল্ট্রাসাউন্ড করলে একজন পার্সনের প্লুরাতে আমি ধরলাম 50 ml ফ্লুইড জমছে, তো 50 ml ফ্লুইড তো অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন বা সাইন সিম্পটমস প্রকাশ পাবে না। পার্সনটার শ্বাসকষ্ট হবে না, ডিসনিয়া হবে না, বুকে ব্যথা করবে না, কোনো ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে না। কিন্তু স্টিল আমি যদি আল্ট্রাসাউন্ড করি তাহলে কিন্তু আমি এই জিনিসটা ডায়াগনোসিস করতে পারি চাইলে, ঠিক আছে। এই জন্য এটা অনেক হাইলি সেন্সিটিভ। 100 ml এর কম ফ্লুইড জমলো সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি, কিন্তু চেস্ট এক্সরে আমরা 300 ml জমলো সেটা ভালো করে করতে পারবো না, এবং পোস্টেরিয়র ইন্টারভিউতে। আচ্ছা, সিটি স্ক্যান হচ্ছে মেনলি প্লুরাল ইফিউশন থেকে অন্যান্য যে ডিজিজ সেটাকে ডিফারেন্সিয়েট করতে, যেমন কারো যদি ক্যান্সার মানে কোনো মাস থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করতে আমরা সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করতে পারি। এবং স্মল ইফিউশন থাকলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই। মডারেট ইফিউশন হলে অবশ্যই সেটাকে যেহেতু আমি পিএ ভিউ অফ চেস্ট এক্সরে দিয়ে ডায়াগনোসিস করবো, তারপর আমরা তারপর আমরা থোরাসেন্টিসিস করতে পারি। থোরাসেন্টিসিস মানে হচ্ছে আমরা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করি, ঠিক আছে, ড্রেনেজ করি, যাতে সিমটমসগুলো রিলিভ হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হলো গিয়ে তো করবোই আমরা, কিন্তু তা বাদে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এইগুলা প্লুরাল ইফিউশন আলটিমেটলি কোনো ডিজিজের কারণেই হচ্ছে। তো যে ডিজিজের কারণে হচ্ছে সেটা ট্রিটমেন্ট আমার দিতে হবে। যদি টিউবারকুলার কারণে হয় বা টিউবারকুলোসিসের কারণে হয় তাহলে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আমার দিতে হবে, কারণ সেগুলো যদি আমি ঠিক না করতে পারি তাহলে আমার প্লুরাল ইফিউশন ঠিক করে তো লাভ নেই। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং লার্জ ইফিউশন যদি হয় তাহলে আর্জেন্ট প্লুরাল ড্রেনেজ থেকে শুরু করে আর বিভিন্ন জিনিস করা যেতে পারে, যেটা আমরা পরবর্তীতে জানবো এক এক করে আমরা যখন প্লুরাল ইফিউশনের ম্যানেজমেন্ট নিয়ে জানবো। তাহলে প্লুরাল ইফিউশন কি? সেরাস ফ্লুইড জমা হওয়া প্লুরাল স্পেসে, সহজ কথা। আচ্ছা, এবং নর্মালি দেখা যায় যে প্লুরাল ইফিউশনে শুধু সেরাস ফ্লুইড জমে এরকম না, যেমন ইম্পায়ামা। এই ইম্পায়ামা নামে একটা কন্ডিশন আছে, এখানেও আমরা কিন্তু চেস্ট এক্সরে করলে প্লুরাল ইফিউশনের মতোই পাবো, ঠিক আছে। কারণ আলটিমেটলি প্লুরাল ইফিউশন দ্বারা জাস্ট এটা বলতে পারি যে আচ্ছা তার প্লুরাল ইফিউশন আছে, বাট ওইখানে কি মানে সেরাস ফ্লুইড জমছে নাকি ওইখানে পাস জমছে নাকি ব্লাড জমছে নাকি অন্য কিছু জমছে সেই জিনিসগুলো, বা নাকি কাইল জমছে, কাইল, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বলতে পারবো না। লিমফেটিক ফ্লুইড যেটা সেটাকে আমরা কাইল বলি। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা কিন্তু অবশ্যই অ্যাসপিরেশন করে দেন ফ্লুইড এক্সামিনেশন করতে হবে। তো আমরা জাস্ট রেডিওলজি দেখে বলতে পারবো যে কোনো প্লুরাল ইফিউশন হয়েছে, কোনো একটা ফ্লুইড জমছে। আচ্ছা, এখন ইম্পায়ামা মানে হচ্ছে পাস জমা প্লুরাল স্পেসে, ঠিক আছে। হেমোথ্রাক্স মানে ব্লাড জমা, এবং কাইলোথ্রাক্স মানে হচ্ছে লিমফেটিক ফ্লুইড বা কাইল জমা। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসো যে প্লুরাল ফ্লুইড কেন জমে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এটা বুঝতে হলে আমরা ওই যে প্যাথোলজিতে ইডিমা চ্যাপ্টারটা পড়ছিলাম না, ইডিমা, ওই জায়গায় আমরা যে নলেজটা কাজে লাগাইছি ওই নলেজটা এখানে কাজে লাগবে। আচ্ছা, এটা বোঝার জন্য ফার্স্টে দুইটা পয়েন্ট তো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটা বেশি থাকবে, এবং আমাদের অসমোটিক প্রেশার এটা কম থাকবে। এই কথাটা আমি ফার্স্ট একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে। ধরো এই যে ব্লাড ভেসেল, তো এই ব্লাড ভেসেলের মধ্যে এখানে কি থাকবে? এখানে ব্লাড আছে, তো ব্লাডের মধ্যে বিভিন্ন সেল আছে, ডাব্লিউবিসি আছে, আরবিসি আছে, প্লেটিলেটস আছে, বিভিন্ন সেল তো আছে, এবং এখানে প্লাজমাও আছে। কি আছে? প্লাজমা ফ্লুইড পোর্শন যেটা, আর এগুলো আছে সেলুলার পোর্শন। আচ্ছা, এখন এবং আমরা জানি এখানে প্রোটিনও আছে, প্রোটিন বিভিন্ন প্রোটিন আছে, অ্যালবুমিন আছে, মেইনলি অ্যালবুমিন থাকে। আচ্ছা, তো এখন যেটা হয় যে নর্মালি আমাদের এখানে এই অনেক সময় যদি ব্লাড চলাচলের সময় দেখা যায় যে ব্লাড চলাচল করতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা সেটা বেড়ে যেতে পারে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার এটা বলতে বোঝায় এমন একটা প্রেশার যেটার ফলে ব্লাডগুলো এই ওয়ালে অনেক চাপ দিবে, প্রেশার দিবে। তো প্রেশার দেওয়ার ফলে এই মানে ব্লাড ভেসেলের যে ওয়াল সেগুলো ভেদ করে ফ্লুইড বাইরে হয়ে চলে আসবে। সো এখানে আলটিমেটলি শুধু ফ্লুইড পোর্শনটাই বের হয়ে চলে আসতেছে, রাইট? ফ্লুইড পোর্শনটাই বের হয়ে চলে আসতেছে, কোনো সেল না, মানে সেল আসতেছে এরকম না, মেনলি ফ্লুইড পোর্শনটা বাইরে চলে আসতেছে। সো এই যে ফ্লুইড বাইরে চলে আসতেছে এর ফলে কিন্তু ইডিমা হওয়ার একটা চান্স আছে, রাইট? বা ফ্লুইড ইডিমা বলি বা ইফিউশন বলি, এগুলো হওয়ার একটা চান্স আছে, কারণ যেহেতু বাইরে ফ্লুইড আসতেছে। কেন? কারণ এখানে ব্লাড ভিতর থেকে একটা প্রেশার দিচ্ছে ওয়ালে, এবং ওয়ালের ফলে যার ফলে বের হয়ে আসতেছে। এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে সবসময় বাহিরে বের হয়ে আসতেছে, এরকম একটা টেন্ডেন্সি। ফলে এটা বাইরে বের হয়ে আসে লাং থেকে, পরবর্তীতে কিন্তু এটা ওই প্লুরাল স্পেসে জমা হতে পারে, কারণ ওটা যেহেতু একটা পোটেনশিয়াল স্পেস। কি স্পেস? পোটেনশিয়াল স্পেস বলতে বোঝানো হয়েছে যেদের পোটেনশিয়াল আছে বা ক্ষমতা আছে। এখানে নর্মালি আমরা জানি যে নর্মালি হচ্ছে 5 থেকে 15 ml ফ্লুইড নর্মালি থাকে,
থাকে, কিন্তু এটার একটা ক্যাপাসিটি আছে যেখানে অনেক ফ্লুইড জমতে পারবে, 1 থেকে 1.5 লিটার ফ্লুইড জমতে পারে, ঠিক আছে, ধরো সাপোজলি জমতে পারে, তাহলে এটাও তো এদের ক্যাপাসিটি আছে। সো যেহেতু এই পোটেনশিয়ালিটি আছে, এই জন্য এটা পোটেনশিয়াল স্পেস বলতেছি। সো যেহেতু এটা একটা পোটেনশিয়াল স্পেস, এখানে কিন্তু ফ্লুইড খুব সহজেই গ্রাভিটির কারণে হোক এখানে জমতে যাবে। সো এটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বাড়ে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা হইতে পারে, ঠিক আছে। সো এই মনে রাখবা যে শুধু ফ্লুইড যখন বের হয় সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ইফিউশন বা ট্রানজিটিভ ইডিমা। সো যখন শুধু ফ্লুইড বের হয়, শুধু ফ্লুইড, মানে ব্যাপারটা এরকম আর কি, সেটাকে ট্রানজিটিভ। বাট যখন সাথে ধরো ডাব্লিউবিসি বের হইতেছে বা সাথে হচ্ছে আমার প্রোটিন বেরোইতেছে, তো এরকম ভারী ভারী জিনিসও যখন সাথে বেরোইতেছে সেল, মানে এটার মধ্যে দিয়ে, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে, তখন আমরা বলি সেটাকে এক্সুডেটিভ ইডিমা বা ইফিউশন। আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা ভাইয়া তাহলে ইডিমা কি আর ইফিউশন কি? ইডিমা মানে হচ্ছে যখন ফ্লুইড কোনো টিস্যুতে জমে, টিস্যু যেমন ধরো লাঙে ফ্লুইড জমলো, লাঙের ইন্টারস্টিশিয়াল স্পেসে, তাহলে আমরা সেটাকে বলতে পারি পালমোনারি ইডিমা। বা ধরো লেগে ইডিমা হয় না, মানে পা ফুলে যায়, তো ওইটা জমলো, তো ওইখানে ইন্টারস্টিশিয়াল স্পেসে যখন জমে সেটাকে আমরা ইডিমা বলতে পারি। আর যেটা ইফিউশন মানে হচ্ছে স্পেসে জমা, স্পেস, যেমন ধরো লাঙের যে প্লুরাল যে স্পেস, প্যারাটাল প্লুরাল ভিসাল প্লুরাল মাঝে স্পেস, তো ওই স্পেসে যখন জমে কোনো একটা স্পেসে, সেটাকে আমরা বলি হচ্ছে ইফিউশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমাকে একটা প্রশ্ন করি, অ্যাসাইটিসের নাম শুনছো না, যে পেটে পানি জমে, এটা কি? আনসার হচ্ছে এটা কিন্তু একটা ইফিউশন, এটা কিন্তু ইডিমা না, ঠিক আছে, ইফিউশন। কারণ এটা কিন্তু আলটিমেটলি পেরিটোনিয়াল যে স্পেস, ওইখানেই কিন্তু পানিগুলো জমে, ঠিক আছে, পেরিটোনিয়াল যে ক্যাভিটি, ওইখানেই ফ্লুইডটা জমে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই আমরা জানলাম যে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি, এটা তো ব্লাড ভেসেল। তো এই ব্লাড ভেসেলের মধ্যে এখানে আমরা জানি যে অনেকগুলো ব্লাড সেলস ছিল, সেলস বাদে এখানে কি ছিল, প্লাজমা ছিল, এবং এখানে কিন্তু প্রোটিনও ছিল। তো এই প্রোটিন স্পেশালি অ্যালবুমিন ছিল। তো এই অ্যালবুমিনের কারণে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, মনে রাখবা প্রোটিনের একটা টেন্ডেন্সি হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন করে, এবং এই অসমোটিক প্রেশার মানে বোঝায় যে ফ্লুইডটাকে বাহিরে বের হইতে দিবে না। কি বললাম? ফ্লুইডকে বাহিরে বের হইতে দিবে না, এটা হচ্ছে অ্যালবুমিনের কাজ, বা প্লাজমা প্রোটিন বলতে পারি আমাদের, বা কলয়েড মানে প্লাজমা প্রোটিন এক ধরনের কলয়েড, ঠিক আছে। তো এই কলয়েড যে প্রেশারটা দেয় সেটাকে আমরা কলয়েডাল অসমোটিক প্রেশার বা অনকোটিক প্রেশার নামে চিনি। তো এই কলয়েডাল যে অসমোটিক প্রেশার বা প্লাজমা প্রোটিন যে প্রেশারটা এক্সার্ট করে, অসমোটিক প্রেশার বা অনকোটিক প্রেশার, এই প্রেশারটার কারণে ফ্লুইড বাইরে বের হবে না, ঠিক আছে। কিন্তু যদি এই প্রেশারটা কমে যায়, ডিক্রিজড হয়ে যায়, তাহলে কিন্তু ফ্লুইড বাইরে বের হয়ে যাবে। তো কোনো কারণে যদি এই প্রেশারটা কমে যায়, কেন কমবে? ধরো আমি সাপোজলি ধরলাম অ্যালবুমিন তো এই প্রেশারটা মেনটেন করতেছে, তো অ্যালবুমিন কমে গেছে, বিভিন্ন কারণে কমতে পারে। যেমন নেফ্রোটিক সিনড্রোম একটা টার্ম শুনছো, তো নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, প্রোটিন লুজ হয়ে যায় ইউরিন দিয়ে, ডেলি 3.5 গ্রাম এর থেকে বেশি প্রোটিন বডি থেকে বের হয়ে যায়। সো এই সিনড্রোমের কারণে অনেক বেশি প্রোটিন যেহেতু লস হচ্ছে, ফলে কিন্তু প্রোটিন লসের কারণে ফ্লুইডও বাইরে বের হয়ে যাবে। যেহেতু প্রোটিন নাই, এই প্রেশারটা মেনটেন করতে পারতেছে না, প্রেশারটা কমে যাচ্ছে এবং ফ্লুইড বাইরে বের হয়ে যাইতেছে। তো এটা একটা বিষয়। এটা বাদেও আরও যে কোনো কারণে যদি, যেমন ধরো কোনিক লিভার ডিজিজ, সো কোনিক লিভার ডিজিজে কী হবে, লিভারই তো মেইনলি অ্যালবুমিন তৈরি করে, সো তৈরির কারখানাতেই ঝামেলা, তাহলে অ্যালবুমিন তৈরি হবে না, ইডিমা হবে। কারণ আলটিমেটলি ফ্লুইড বাইরে তো ইডিমা বা ইফিউশন কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা, তাহলে বুঝলাম আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বাড়ে বা অনকোটিক প্রেশার যদি কমে বা অসমোটিক প্রেশার যদি কমে, তাহলে হচ্ছে ইডিমা হবে, এবং এখানে শুধুমাত্র ব্লাড ভেসেল থেকে ফ্লুইডটাই বের হয়, এই জন্য এটাকে আমরা বলি ট্রানজিটিভ ইডিমা। এখন আসো পরবর্তী কেসটাতে, যেটাকে আমরা বলবো এক্সুডেটিভ। তো এক্সুডেটিভ বলতে বোঝায় যে, এখন লক্ষ্য করো, আমি ধরলাম যে এই যে ব্লাড ভেসেল, এখন এখানে আশেপাশে কোথাও একটা ইনফেকশন হয়েছে, তো ইনফেকশন হওয়ার ফলে যেটা হয়েছে যে এই যে একটা কালপ্রিট, একটা ব্যাকটেরিয়া আমি ধরলাম, তো এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইনফেকশন করবে। তো এই ব্যাকটেরিয়াটা যখন ইনফেকশন করলো, তখন এখানে আমার কি দরকার, আমার ডাব্লিউবিসি যাওয়া দরকার, ইনফ্লামেটরি রেসপন্স হবে এবং ডাব্লিউবিসি এখানে আসবে। তো এই ডাব্লিউবিসি যখন এখানে আসবে, তখন কি হয়, ভেসেল তখন হচ্ছে এখানে পারমিবিলিটি হয়ে যায়, অর্থাৎ ভেসেলগুলোতে এরকম মানে জায়গায় জায়গায় ফুটা হয়ে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে এখান দিয়ে যেহেতু অনেক ফুটা হয়ে গেছে, এখান দিয়ে অনেক স্পেস, এই যে এখান দিয়ে স্পেস, এই যে অনেক স্পেস হয়ে যাচ্ছে, এর ফলে খুব সহজেই ভিতর দিয়ে কিন্তু শুধু যে মানে পানি বেরোবে তা না, এখান দিয়ে প্রোটিন বেরোবে, এখান দিয়ে সেল বেরোবে, ডাব্লিউবিসি বেরোবে বা আদার সেলস বেরোয় যাবে সাথে। তো এর ফলে অনেক কিছুই বেরো যাইতে পারতেছে, যেহেতু অনেক স্পেস বা ফাঁকা জায়গা পাইছে, পারমিবিলিটি বেড়ে গেছে। তো এই যে মাইক্রোভাস্কুলার পারমিবিলিটি হয়, এর ফলে অনেক কিছুই বডি থেকে বের হয়ে যাবে, মানে ব্লাড ভেসেল থেকে বের হয়ে যাবে, এবং সেটা পরবর্তীতে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করা ট্রাই করবে। তো এটাকে আমরা বলি এক্সুডেটিভ ইফিউশন বা ইডিমা। হ্যাঁ, ইডিমা ইফিউশনের মধ্যে ডিফারেন্স কি সেটা আমি ফার্স্টে বলে নিচ্ছি, এই জন্য এখন আমি বারবার এক সময় একটা ইউজ করতেছি। এখন আসো যে আমার এখানে শুধু দরকার ছিল ডাব্লিউবিসি, কিন্তু অনেক কিছুই বের হয়ে গেছে, এর ফলে ইডিমা হবে। আচ্ছা, তাহলে জানতে পারলা যে এক্সুডেটিভ মানে এখানে প্রোটিন থাকবে, সেল থাকবে, বাট ট্রানজিটিভ মানে এখানে শুধু ফ্লুইড থাকতেছে, প্লাজমা পোর্শনটা বা ফ্লুইড। আচ্ছা, এখন ধরো কারো এরকম প্লুরাল ইফিউশন হলো, প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড জমলো, সেটা কি ফ্লুইড হবে সেটা আমরা থোরাসেন্টিসিস করে ফ্লুইডটা বের করে, তোমরা অনেক সময় হয়তো দেখে থাকবা যে থোরাসেন্টিসিসের প্রসেস কি, এটা আমরা যখন ওয়ার্ডে যাবো, ওয়ার্ডে যে শিখবো যে কীভাবে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করতে হয়, বের করতে হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করবো। তো এটা গেল যে কীভাবে থোরাসেন্টিসিস করবো, প্লুরাল ফ্লুইডটা বের করে আনবো, এবং সেটাকে আমরা পরবর্তী এক্সামিন করবো। এটার মধ্যে আমরা বুঝতে পারবো এটা কি কাইল, এটা কি ব্লাড, নাকি এটা অন্য কিছু। আচ্ছা, তো নর্মালি আমি ধরো যে কোনো একটা ফ্লুইড জমছে প্লুরাল স্পেসে, তাহলে কি হতে পারে, প্লুরাইটিক চেস্ট পেইন হবে, অর্থাৎ অনেক বেশি চেস্ট পেইন হবে, যেটা মনে রাখবা যখন ইন্সপিরেশন নেওয়া হয়, অর্থাৎ অক্সিজেন বডির ভিতরে নিলাম, আমি শ্বাস নিলাম, তখন এটা অনেক বেশি ব্যথা হয়, স্ট্যাবিং, অর্থাৎ মনে হয় চাকু বডির মধ্যে ঢুকাই দিচ্ছে, ছুরি ঢুকাই দিচ্ছে বডির মধ্যে, এরকম একটা পেইন, শার্প এবং লোকালাইজ পেইন, শুধু লোকালি পাওয়া যায়, চেস্টেই পাওয়া যাবে। এবং এর ফলে কি হয়, ডিসনিয়া বা ব্রেথলেসনেস, অর্থাৎ শ্বাসকষ্ট হবে।
এবং ফ্লুইড কত বেশি জমছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে, বেশি ফ্লুইড জমবে বেশি শ্বাসকষ্ট, কাফও থাকতে পারে, ঠিক আছে। এবং কাফ আছে মানে মনে রাখবা রেসপিরেটরি একটা প্রবলেম। যদি কারো বলে যাচ্ছে আমার কাফ হয়েছে, তার মানে তার লাঙে কিছুটা হয়তো বা লাঙেই হয়েছে কোনো একটা ঝামেলা, সেটা হতে পারে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, হতে পারে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা কোনো একটা জায়গায়, বাট লাং রিলেটেড প্রবলেম। এবং কাফটা ইউজুয়ালি ড্রাই হয়, প্রোডাক্টিভ হয় না, অর্থাৎ লাঙে কাফের সাথে স্পুটাম বের হয় না, ঠিক আছে। প্রোডাক্টিভ কাফ কোথায়? প্রোডাক্টিভ কাফ কিন্তু আমরা লাগের অনেক কন্ডিশনেই পাইতে পারি, যেমন হচ্ছে গিয়ে আমরা সিওপিডি, এটাতে খুবই বেশি প্রোডাক্টিভ কাফ হয়, ব্রঙ্কিয়াক্টিসিস, এটাতে খুবই বেশি প্রোডাক্টিভ কাফ হয়। সো এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো এক এক করে যখন আমরা পড়তে থাকবো। আচ্ছা, এখন আসা যাক যে সিস্টেমিক সিমটমসের মধ্যে যেমন ফিভার, ওয়েট লস, নাইট সোয়েটস, এগুলো থাকতে পারে, ঠিক আছে। কারণ দেখো আলটিমেটলি প্লুরাল ইফিউশন যে কারণে হয়েছে, আমি আগেই বলে আসছি, যদি টিবির কারণে হয় তাহলে যেমন ধরো নাইট সোয়েটস থাকতে পারে, বা ওয়েট লসের বিষয়টা ক্যান্সারের ক্ষেত্রে থাকতে পারে, ফিভার এটা ধরো নিউমোনিয়ার দ্বারা প্লুরাল ইফিউশন হবে, সেক্ষেত্রে তো ফিভার থাকবে, টিউবারকুলোসিস হলে ফিভার থাকবে। সো কী কারণে টিউবারকুলোসিস হয়েছে, কী কারণে প্লুরাল ইফিউশন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন সিস্টেমিক সিমটমস বা বিভিন্ন সিমটমস কিন্তু থাকবে, ঠিক আছে। যেমন ধরো যদি এসএলির কারণে হয়, এসএলির কারণে যদি হয় একটা অটোইমিউন ডিজিজ, সেটার কারণে হতে পারে। তো এসএলির কারণে হলে অনেক বেশি ফটোসেন্সিটিভিটি থাকবে, লাইটে গেলে অনেক বেশি প্রবলেম হবে, তারপরে বাটারফ্লাই র্যাশ পাওয়া যেতে পারে, স্পেশালি ওম্যানদের ক্ষেত্রে। আচ্ছা, এখন এটা গেল হলো কী কী সিমটমস, পেশেন্ট কী কী এসে কমপ্লেন করবে, আর কী কী সাইন্স আমি পাবো অ্যাজ এ ফিজিশিয়ান, আমি ডক্টর হিসেবে, সেগুলো হচ্ছে এখানে। হ্যাঁ, আমরা ডালনেস পাবো, ডালনেস বলতে বোঝানো হয়েছে যে আমি যখন পারকাস করবো, পারকাস কেমন করে এটা তো আমরা জানি। তো পারকাশন করতে গেলে আমরা কিন্তু যেই জায়গাটা এফেক্টেড হবে, যেই সাইডে ইফিউশন হয়েছে এবং যে রিজনটুকুতে ইফেকশন হয়েছে, স্পেশালি নিচের দিকে আমি কিন্তু ডাল পাবো। হ্যাঁ, নর্মালি থাকে নর্মালি রেজোনেন্ট থাকে, কিন্তু আমি এই পার্সনের ক্ষেত্রে বাড়ি দিলে পারকাশন করে ডাল পাবো, কোনো রেজোনেন্স পাইতেছি না, ঠিক আছে। এটা একটা বিষয়। এবং আমি যখন স্টেথোস্কোপ কানে দিয়ে দেখার ট্রাই করবো, ওখানে পেশেন্টের চেস্টে আমার কানে দেবো হচ্ছে ইয়ারপিস, এবং পেশেন্টের চেস্টে তো ডায়াফ্রাম দিব। তো দিয়ে যখন আমি এক্সামিনেশন করবো, তখন দেখবো যে ব্রেথ সাউন্ড পাইতেছি না বললেই চলো, অনেক বেশি ডিক্রিজ হয়ে গেছে, কারণ ওখানে অনেক বেশি ফ্লুইড, ঠিক আছে। ওই ফ্লুইডগুলো কী করবে, এয়ারকে ডিসপ্লেস করে দেবে, ফলে আমি কারণ ইয়ারের কারণে আমি পাইতাম, ঠিক আছে। কিন্তু এখন আমি কোনো ব্রেথ সাউন্ডস পাবো না। আচ্ছা, এখন আসো যে যদি তবে নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডস পাই, হ্যাঁ, নিউমোনিয়ার ক্ষেত্রে। বাট প্লুরাল ইফিউশন যে রিজনটিতে হয়, প্লুরাল ইফিউশন সাধারণত নিচের রিজনে বেশি হয়, একেবারে নিচের দিকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্টে। বাট নিউমোনিয়া উপরের দিকে হইতে পারে, তখন সেই জায়গায় ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যেতে পারে। বাট নিচের দিকে তখন আমরা ব্রেথ সাউন্ড পাবো না, বা পাইলেও খুব ডিক্রিজ থাকবে। প্লুরাল যে ফ্রিকশন রাব, এই রাব হচ্ছে শোনা যেতে পারে, কিছুটা শোনা গেল, এবং চেস্ট এক্সপান্ড ঠিকভাবে করবে না এফেক্টেড জায়গাতে বা এফেক্টেড সাইডে। যদি রাইট সাইডে হয় তাহলে রাইট সাইডে, লেফট সাইডে লেফট সাইডে চেস্ট কিন্তু এক্সপানশন করবে না। এই যে চেস্ট এক্সপানশন বলো বা সাউন্ড বলো, ব্রেথ সাউন্ড বলো, পারকাশন বলো, এগুলো সব আমাদের চেস্ট এক্সামিনেশনের পার্ট। বাট তোমার মনে রাখতে হবে যে প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ডিক্রিজ থাকে বা কোন কোন জিনিসগুলো হয়। ট্রাকিয়াল ডিভিয়েশন হইতে পারে অপোজিট সাইডে, ঠিক আছে, মানে যেই সাইডে ঝামেলা হয়েছে তার অপোজিট সাইডে হচ্ছে হবে, এবং সাথে ম্যাসিভ হইলে তখনই ম্যাসিভ প্লুরাল ইফিউশন হইলে মেনলি এগুলো ডিভিয়েশন হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি এমন হয় যে ব্রেথলেসনেস এটাই একমাত্র সিমটম, তাহলে ইফিউশন এটা কিন্তু অনেক বেশি স্লোলি প্রোগ্রেসিং হইতে পারে এবং অনেক বেশি লার্জ হইতে পারে আস্তে আস্তে। তো এই জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যদি ব্রেথলেসনেস থাকে তাহলে এটা খুবই ডেঞ্জারাস ভেবে নিতে হবে। ওকে, আচ্ছা, আমি এখানে যে কথাগুলো লিখছি এগুলো সবই কিন্তু ডেভিডসন থেকে নেওয়া। কই থেকে নেওয়া? ডেভিডসন থেকে নেওয়া। হ্যাঁ, ডেভিডসন থেকে নেওয়া। সো আমি নিজে পরবর্তীতে একটু সাজায় বসে এখানে আনছি। এখন আসলে যে টাইপ অফ প্লুরাল ইফিউশন, তাহলে আছে ট্রানজুরেটিভ আর আছে হচ্ছে কি আমাদের এক্সুরেটিভ। তো ট্রানজুরেটিভ কি, এক্সুরেটিভ কি, সেই জিনিসগুলো আমি বলছি। এখন তোমার যেটা জানতে হবে যে ট্রানজুরেটিভ প্লুরাল ইফিউশন এটা কোন ক্ষেত্রে হয়। এটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, লিভার সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলো, এই সকল কন্ডিশনে আমি যে প্লুরাল ইফিউশনগুলো পাবো সেগুলো হচ্ছে ট্রানজুরেটিভ। অর্থাৎ এখানে ফ্লুইড পাবো, ফ্লুইডগুলো লিকেজ হয়ে এরা হচ্ছে মেনলি এই টাইপের প্লুরাল ইফিউশনটা হচ্ছে, ঠিক আছে, ফ্লুইড লিকেজ। আর এক্সুরেটিভ হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে, এবং নিউমোনিয়ার ক্ষেত্রে যে প্লুরাল ইফিউশনটা হয় সেটাকে আমরা প্যারানিউমোনিক ইফিউশন বলি। তারপরে টিউবারকুলোসিস, পালমোনারি এম্বলিজম, কানেকটিভ টিস্যু ডিজিজের মধ্যে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলা, এবং ম্যালিগনেন্সিস। তারপরে পোস্ট সার্জিক্যাল বা ট্রমাটিক ইঞ্জুরির পরেও কিন্তু ইফিউশন হতে পারে প্লুরাল স্পেসে, প্লুরাল ক্যাভিটিতে। তো এটা হলো ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে। এবং ক্যাপিলারি পারমিবিলিটি কেন বেড়ে যায়? ওই যে বললাম যে কোনো একটা ইনফেকশনের কারণে এটা হতে পারে, ক্যান্সারের কারণেও হতে পারে, বা ইনফ্লামেশনের কারণে এটা হতে পারে। সো এই সকল কন্ডিশনগুলোতে দেখো এই যে নিউমোনিয়া এটা একটা ইনফেকশন, টিউবারকুলোসিস এটা ইনফেকশন, তারপর হচ্ছে পালমোনারি এম্বলিজম এটা এই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তারপরে কানেক্টিভ এইগুলা কিন্তু আমাদের সিস্টেমিক বিভিন্ন, বা আমরা বলতে পারি যে আমাদের কানেক্টিভ টিস্যু বিভিন্ন ডিজিজ, অটোইমিউন ডিজিজ, সো এই ক্ষেত্রে হতে পারে, ম্যালিগনেন্সির ক্ষেত্রে হতে পারে। সো এই কন্ডিশনগুলোতে এক্সুরেটিভ হবে, ঠিক আছে। আর স্টার্লিং ফোর্স মানে কি? স্টার্লিং ফোর্স মানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক এবং অনকোটিক যে প্রেশার, এটাকে মেনলি আমরা স্টার্লিং ফোর্সেস বলি। তো এগুলো আমরা ফিজিওলজিতে পড়ে আসছি, এবং এগুলো মেনলি আমাদের এই যে লিভারের সিরোসিস বলো, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলো, নেফ্রোটিক সিনড্রোম, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। এই প্লুরাল ইফিউশনের কজ কী কী? হ্যাঁ, তো এর মধ্যে দেখো এই যে অনেকগুলোতে স্টার দেওয়া আছে। তো স্টার দেওয়া বলতে বোঝানো হয়েছে এগুলোতে বাইল্যাটারাল ইফিউশন হতে পারে, যেমন নিউমোনিয়া, এগুলোতে কিন্তু ইউনিল্যাটারাল হয়, নিউমোনিয়া বলো, টিউবারকুলোসিস বলো, এগুলোতে ইউনিল্যাটারাল হওয়ার চান্সই বেশি। তার পাশাপাশি হচ্ছে কি, যেমন ধরো প্যানক্রিয়াটাইটিস, এটাতে ইউনিল্যাটারাল হয়, ঠিক আছে, কিন্তু বাইল্যাটারাল হয় হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, তারপরে তোমার হলো গিয়ে পালমোনারি ইনফ্রাকশন,
এই সকল কন্ডিশনগুলোতে। আবার হাইপোনাট্রিমিয়া, নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেলিওর, ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এখন বলতে পারো ভাই ম্যালনিউট্রিশনে কীভাবে ইফিউশন হতে পারে। ম্যালনিউট্রিশনে যেটা হয় যে প্রোটিন অ্যালার্জি ম্যালনিউট্রিশন বলো, ফলে কি প্রোটিন কম খাচ্ছে। ঠিক আছে, প্রোটিন কম খাচ্ছে এটা একটা বিষয়। তারপরে ধরো খাইলেও সেটা ঠিকভাবে অ্যাবজর্পশন হচ্ছে, ম্যালঅ্যাবজর্পশন। সো ম্যালনিউট্রিশনের ফলে যেটা হয় আলটিমেটলি লিভার কিন্তু প্রপার অ্যালবুমিন তৈরি করতে পারে না, ফলে আলটিমেটলি তো ইফিউশন বা ইডিমা হবে। আচ্ছা, তো কানেকটিভ টিস্যু ডিজিজে ওর বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন হতে পারে, যেগুলো নিয়ে আমরা জানবো যে কোন ক্ষেত্রে ইউনিল্যাটারাল হয়, কোন ক্ষেত্রে বাইল্যাটারাল হয়। ইউরিমিয়া বলতে অ্যাকুট কিডনি ইনজুরিতে বা মিক্সোডিমা, মেইস সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, যেখানে একজন ওম্যানের ওভারিয়ান টিউমার থাকে, পাশাপাশি প্লুরাল ইফিউশন থাকে। তার মানে কি ওভারিয়ান টিউমার থাকলেও প্লুরাল ইফিউশন হতে পারে এই সিনড্রোমটার কারণে, এটা আমরা জানলাম জাস্ট। আচ্ছা, তো এই প্লুরাল ইফিউশনের কজ নিয়ে আমরা এখন ইন ডিটেলসে জানবো। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী দিন জানবো, যেহেতু আমাদের লেকচার 30 মিনিট, সো আমি বড় করতে চাচ্ছি না, আমরা ডেইলি 30 মিনিট করে হচ্ছে ডিভিশন পড়বো। তো আজকে এই পর্যন্তই ছিল। আমরা অলরেডি প্লুরাল ইফিউশনের কজগুলো জেনে ফেলছি, এবং কজগুলোর মধ্যে কিছু কমন কজ আছে এবং কিছু আনকমন কজ আছে। কমন কজের মধ্যে যেগুলো স্টার্ট হয় সেগুলো হচ্ছে বাইল্যাটারালি হয়, অর্থাৎ দুই লাঙেই হচ্ছে প্লুরাল ইফিউশন হতে পারে, দুই সাইডেই। এখন আমরা যদি প্রত্যেকটা কজে যাই, ফার্স্টে কমন কজগুলো নিয়ে একটু কথা বলি। নিউমোনিয়া, আমি আগেই বলছি নিউমোনিয়া দিয়ে যে প্লুরাল ইফিউশনটা হয় সেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইফিউশন। ঠিক আছে, এবং এটা সাধারণত যারা চাইল্ডদের বেশি হয়, চিলড্রেনদের বেশি হয়। এবং লাং ইনফেকশন বলতে আমরা কি বুঝি? লাং ইনফেকশন বলতে মেনলি অ্যালভিওলাই যেটা আছে না, লাঙের যে অ্যালভিওলাই থাকে, বা অ্যালভিওলাই বলতে আমরা মেনলি অ্যাসিনাইকে বোঝাচ্ছি, অ্যাসিনাই। তো এই লাঙের যে অ্যাসিনাইটা থাকে, এই অ্যাসিনাইয়ের যে ইনফ্লামেশন সেটাকে আমরা বলি হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়া বলতে স্পেসিফিক্যালি যদি আরও বলি তাহলে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল যে নিউমোনিয়াটা আছে। হ্যাঁ, ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে মেনলি আমরা প্লুরাল ইফিউশন কিন্তু পায়ে থাকতে পারি। এবং মেকানিজমটা কি তাহলে, ওইখানে যেহেতু ইনফ্লামেশন হবে, যেহেতু আলটিমেটলি নিউমোনিয়া মানে একটা ইনফ্লামেশন, এবং যেহেতু কোন একটা হয়তো বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দ্বারা ফর এক্সাম্পল আমি ধরলাম যে নিউমোনিয়াটা হচ্ছে, তাহলে এই যে একটা ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়াটা হচ্ছে, এটার ফলে ওইখানে একটা ইনফ্লামেশন হবে, এবং ইনফ্লামেশনের ফলে কি হবে, এই যে ভেসেল, ওই জায়গার যে লোকাল ভেসেল আছে সেগুলোর পারমিয়েবিলিটি বেড়ে যাবে। ভেসেল থাকবে, ভেসেলের মাঝে মাঝে কিন্তু এরকম পারমিয়েবিলিটি বেড়ে যাবে, ফলে ফ্লুইড বের হয়ে আসবে, ফ্লুইডের সাথে আরও কন্টেন্টস বের হয়ে আসতে পারে, এবং এই যে বের হয়ে আসতেছে এর ফলে কি হচ্ছে, মানে আমাদের যে ইফিউশন সেটা হচ্ছে স্পেসে, প্লুরাল যে স্পেস সেখানে এসে ফ্লুইড জমতেছে। সো ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে যাওয়ার কারণে এখানে হচ্ছে লিকেজ হচ্ছে, এবং এটার মধ্যে সিম্পল থাকতে পারে, কমপ্লিকেটেড থাকতে পারে, এই দুই ধরনের প্যারানিউমোনিক ইফিউশন থাকতে পারে। কমপ্লিকেটেড মানে আমরা বুঝতেছি খুবই ডেঞ্জারাস টাইপের। ঠিক আছে, এক্ষেত্রে ব্যাকটেরিয়া প্লুরাল ফ্লুইডকেও আক্রমণ করবে, এবং এটাকে অবশ্যই ড্রেনেজ করতে হবে। আর সিম্পলের ক্ষেত্রে যেটা হয় যে এখানে ফ্লুইডটা স্টারাইল থাকে, ফ্লুইড জমছে ঠিক আছে, বাট এটা স্টারাইল, এখানে ব্যাকটেরিয়া আসে নাই। ঠিক আছে, এবং সেটা এমনিতে অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু সেরে যাবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি যে এই জায়গায় দেখো, এই জায়গায় নিউমোনিয়া হয়েছে। সো নিউমোনিয়ার ফলে এখানে ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে যাওয়ার ফলে এখানে বের হয়ে আসতেছে, শুধু ফ্লুইড বেরোবে না, এখানে এক্সুডেটিভ টাইপ অফ ইফিউশন কিন্তু আমরা পাবো। কি পাবো? এক্সুডেটিভ। এখানে আমি আরেকটা কথা বলি, এই যে এক্সুডেটিভ টাইপ কি না এটা যদি আমরা বুঝতে পারি, কারণ আমি আগেই বলছিলাম এক্সুডেটিভ টাইপ হচ্ছে ইনফেকশনে সাধারণত হয়ে থাকে। ইনফেকশন একটা কারণ, যে কোনো এক্সুডেটিভ টাইপ অফ ইডিমা হতে পারে। তো যেহেতু ইনফেকশন এটা হতে পারে, তাহলে কি এখানে আমি ট্রিটমেন্টটা দিব কি, এই ইফিউশনে বা এই ইডিমাতে আমার ট্রিটমেন্টে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগবে, কারণ এখানে একটা ইনফেকশন আছে। সেই জন্য এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করলে দেখা যায় যে সিম্পল প্যারানিউমোনিক ইফিউশন এটা এমনিতেই সেরে যাবে। বাট যদি কমপ্লিকেটেড হয় সেটাতে সেই জায়গায় ব্যাকটেরিয়াটা ফ্লুইডে পৌঁছে যেতে পারে, এবং সেখানে ড্রেনেজের দরকার হবে। ইম্পায়াম একটা টার্ম আছে যেখানে হচ্ছে প্লুরাল স্পেসে পাস ফিল্ড থাকে, এবং এখানে সার্জারির দরকার হয়। ইম্পায়ামে আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা, এখন টিউবারক্লোসিস নিয়ে একটু কথা বলি। টিউবারক্লোসিসও একটা কারণ, কমন কারণ, যে কারণে হচ্ছে আমাদের ইফিউশন হতে পারে। তো এখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস যে ব্যাকটেরিয়াটা, এটার কারণে মেনলি টিউবারক্লোসিস হবে, এবং এটার ফলে প্লুরাতেও এক ধরনের ইনফ্লামেশন হয়। ঠিক আছে, তো এটা তো পালমোনারি টিউবারক্লোসিস করলো, এবং এখানে প্লুরালও ইনফ্লামেশন হবে, এবং আলটিমেটলি এটা প্লুরাল ক্যাভিটিতে ব্যাকটেরিয়া, টিবির যে ব্যাকটেরিয়াটা সেটা গেল এবং গিয়ে সেখানে একটা গ্রানুলোমেটাস ইনফ্লামেশন করে। ঠিক আছে, এবং এখানে লিম্ফোসাইট যেটা, অর্থাৎ ডাব্লিউবিসির মধ্যে যে লিম্ফোসাইটটা আছে, এই লিম্ফোসাইট রিচ একটা ইফিউশন আমরা পাই, অর্থাৎ এখানে যে ফ্লুইডটা জমা হলো সেই ফ্লুইডে লিম্ফোসাইটের পরিমাণ আমি অনেক বেশি পাবো। ঠিক আছে, এই ফ্লুইডের মধ্যে। সো লিম্ফোসাইট রিচ, এটা থেকে আমি আইডিয়া করতে পারি আমি লিম্ফোসাইট অনেক পাইছি, তার মানে আমি আইডিয়া করতে পারি হয়তো এটা টিবির ইফিউশন, অর্থাৎ টিবির কারণে ইফিউশন হয়েছে, এখানে ফ্লুইড জমা হয়েছে, এখানে ইনফ্লামেশন হয়েছিল, এবং ইনফ্লামেশনের ফলে এখানে ইফিউশন হয়েছে, এবং সেই ইফিউশন আমি লিম্ফোসাইট বেশি পাইতেছি। আচ্ছা, ঠিক আছে, হোয়াইট ব্লাড সেলের মধ্যে যে লিম্ফোসাইট এটা বেশি পাচ্ছি। আচ্ছা, সো এখানে আমি লিম্ফোসাইট রিচ এক্সুডেটিভ ইফিউশন পাবো, যেহেতু ইনফ্লামেটরি একটা বিষয়, যেহেতু ইনফেকশনের কারণে হচ্ছে, তার মানে কি এক্সুডেটিভ। এটা আমি আগেই পড়ে আসছি যে ট্রানজিটিভ আর এক্সুডেটিভ কোন কোন ক্ষেত্রে হয়। ইনফেকশনের কারণে হলে সেটা সাধারণত এক্সুডেটিভই হয়, এবং এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেস, এটার অ্যামাউন্ট কিন্তু আমি প্লুরাল ফ্লুইড অনেক বেশি পাবো। সো আমি এটার অ্যামাউন্ট যদি বেশি পাই, এটা আমি একটা ইন্ডিকেটিভ যে এটা টিউবারক্লোসিস এর ইফিউশন। হ্যাঁ, সো এই জন্য অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেস এটা কিন্তু আমি চেক করবো, এটার অ্যামাউন্ট মেজার করবো। আচ্ছা, এবং তার বাদে টিউবারক্লোসিসের যে ফিচার, যে ফিভার, ওয়েট লস, নাইট সোয়েটস, মানে সন্ধ্যা বা রাতের দিকে ঘেমে যাওয়া, এই জিনিসগুলো তো থাকবেই। ঠিক আছে, এখন আসলে পালমোনারি ইনফ্রাকশন। তো এম্বোলিজম একটা টার্ম তো আমরা জানি যে পালমোনারি এম্বোলিজম, কোন একটা পালমোনারি আর্টারি যেটা, তো এই পালমোনারি আর্টারি যদি ব্লকেজ হয়ে যায়, কোন একটা জায়গা থেকে একটা থ্রম্বাই
থ্রম্বাস থ্রম্বাসটা যখন ডিসলজ হয়ে আমি ধরলাম পালমোনারি আর্টারিতে এসে থামছে, সো পালমোনারি আর্টারিতে এসে এটা ব্লক করে দিচ্ছে আর্টারিটাকে, ইম্বোলাইটা আমাদের পালমোনারি আর্টারিকে ব্লক করে দিচ্ছে, এটাকে আমরা বলি পালমোনারি ইম্বোলিজম। এবং এর ফলে কি হবে, ব্লাড সার্কুলেশন কমে যাবে, ইস্কিমিয়া হবে, এবং এটাকে আমরা বলতেছি পালমোনারি ইনফেকশন। এবং এর ফলে কি হবে, যখন এই ইনফেকশনটা হচ্ছে এবং এর ফলে প্লুরাতে ওই জায়গায় ইনফ্লামেশন হতে পারে, এখানে অক্সিজেন সাপ্লাই তো কমে যাবে এবং ইস্কিমিক ড্যামেজ হবে এবং আলটিমেটলি প্লুরাতে ইনফ্লামেশন হতে পারে, এবং এর ফলে আমাদের হেমোরেজিক প্লুরাল ইফিউশন আমরা পাই। এবং এখানে যে প্লুরাল ইফিউশনটা হবে সেটা কিন্তু ব্লাডই হয়, আমরা ইফিউশনের যে ফ্লুইডটা এখানে ব্লাড পাই, এবং এখানে অনেক বেশি মানে সাডেন সিভিয়ার বা আমরা বলতে পারি যে স্ট্যাবিং টাইপ অফ শার্প প্লুরাইটিক চেস্ট পেইন আমরা পাইতে পারি, এবং এখানে শর্টনেস অফ ব্রেথ থাকবে, শ্বাসকষ্ট থাকবে, টেকিকার্ডিও পাওয়া যেতে পারে। এখন আসলে ম্যালিগন্যান্ট ডিজিজ বা ক্যান্সার, এটা একটা মেজর কারণ বা কমন কারণ আমাদের প্লুরাল ইফিউশনের। সো এখানে যেটা হয় যে ক্যান্সারাস যে সেলগুলো থাকে, অর্থাৎ একটা সেল যেটা ক্যান্সারাস হয়ে গেছে, ক্যান্সার সেল অ্যাবনর্মাল পলিফিকেশনের ফলে ক্যান্সার সেল যেগুলো তৈরি হয়েছে সেগুলো প্লুরাকে অ্যাটাক করছে, ঠিক আছে, এবং প্লুরাকে সেগুলো অ্যাটাক করার কারণে এখানে এক ধরনের এক্সুডেটিভ টাইপ অফ প্লুরাল ইফিউশন হয়। কারণ আমরা যখন প্লুরাল ইফিউশন এর টাইপ পড়ছিলাম আমরা বলছিলাম এক্সুডেটিভ, ট্রানজুরেটিভ। তো এক্সুডেটিভের মধ্যে আমরা বলছিলাম যে ইনফেকশনের ফলে এক্সুডেটিভ ইফিউশন বা এক্সুডেটিভ ইডিমা হয়। কিন্তু তা বাদে আমি আরেকটা কথা বলছিলাম যে ম্যালিগন্যান্ট যে সেলগুলো আছে এগুলো দ্বারাও কিন্তু এক্সুডেটিভ টাইপ অফ প্লুরাল ইফিউশন বা ইফিউশন বা ইডিমা হবে। সো এখানে ম্যালিগন্যান্সিটাও একটা কারণ, যে কারণে কিন্তু এই যে ইফিউশন হবে এক্সুডেটিভ টাইপ অফ, ঠিক আছে, এই জিনিসটি পড়েন। এখন আসলে তাহলে কমন কজ কি, লাং ক্যান্সার, যেটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, যেটা এটা মোস্ট কমন কজ। তার বাদে মেজোথেলিওমা, ঠিক আছে, মেজোথেলিওমা মানে কি, মেজোথেলিওমা মানে হচ্ছে প্লুরাল যে ক্যান্সার, এবং এর সাথে ম্যালিগন্যান্ট অলওয়েজ। এবং এটা সাধারণত অ্যাসবেস্টস, এই যে অ্যাসবেস্টসটা আছে, এই অ্যাসবেস্টসের সংস্পর্শে যারা আছে, অকুপেশনাল একটা হ্যাজার্ড আমি বলতে পারি, যে অকুপেশনালি অ্যাসবেস্টসের সংস্পর্শে যারা আসে তাদের এই মেজোথেলিওমাটা সাধারণত বেশি হয়, ঠিক আছে, বেশি না মানে অলমোস্ট অলওয়েজ একজনের মেজোথেলিওমা আছে তাহলে তার অ্যাসবেস্টস এক্সপোজার থাকবে, এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি। এখন ব্রেস্ট ক্যান্সার, লিম্ফোমা, এগুলাও কিন্তু প্লুরাতে যে স্প্রেড করতে পারে এবং প্লুরাল ইফিউশন ঘটাইতে পারে, এই জিনিসটা আমরা একটু জাস্ট মাথায় রাখতে পারি। এবং সাধারণত এটা ইউনিল্যাটারাল হয়, অর্থাৎ এক পাশে ইফিউশন করবে, লাঙের যে কোনো এক সাইডের লাঙেই করার চান্স বেশি, এবং এক্ষেত্রেও প্লুরাল যে ফ্লুইড, ইফিউশনের যে ফ্লুইডটা সেটা ব্লাডি হওয়ার চান্স থাকে। এবং সাইটোলজি যদি আমরা করি প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করে বের করে, তাহলে আমি সেখানে ম্যালিগন্যান্ট সেল পাবো, যেহেতু এটা আলটিমেটলি ম্যালিগন্যান্সির কারণেই হয়েছে, ঠিক আছে। তাহলে কি ক্যান্সারেও কিন্তু প্লুরাল ইফিউশন হতে পারে, এই জিনিসটা আমরা জানলাম। এবং এই জন্য আমরা প্লুরাল ফ্লুইড যখন অ্যাসপিরেট করি সেখানে আমরা ম্যালিগন্যান্ট সেল কিন্তু খোঁজার ট্রাই করি, যাচ্ছে এখানে ম্যালিগন্যান্ট সেল আছে কিনা। কারণ আমরা একটা জিনিস আমাদের মাথায় কাজ করতে হবে যে ম্যালিগন্যান্সিতে কিন্তু প্লুরাল ইফিউশন হতে পারে, কি ম্যালিগন্যান্সিতে, স্পেশালি ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে। আচ্ছা, এখন কার্ডিয়াক ফেলিওর, যেটা এটা একটা মেজর কারণের মধ্যেই পড়ে বা কমন কারণের মধ্যেই পড়ে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মেইনলি। যেটা আসলে কার্ডিয়াক ফেলিওর বা হার্ট ফেলিওর মানে কি, যখন হার্টটা ব্লাড ঠিকভাবে পাম্প করতে পারতেছে না, এফিশিয়েন্টলি পাম্প করতে পারতেছে না, হার্টের যে মানে স্ট্রোক ভলিউম মেইনটেইন করা বা কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করা সেটা ঠিকভাবে করতে পারতেছে না। এর ফলে যেটা হয় যে লাঙে কিন্তু ফ্লুইড জমবে এবং প্লুরাতেও ফ্লুইড জমবে, এবং এই যে জমতেছে এর ফলে যেটা হয় যে ওইখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাবে এবং পালমোনারি ক্যাপিলারি লেভেলে মেইনলি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়তেছে, এবং এর ফলে ট্রানজুরেটিভ টাইপ অফ ইডিমা কিন্তু, মানে ইডিমা না, প্লুরাল ইফিউশন কিন্তু হবে, রাইট। সো এই যে ইফিউশনটা, এটা মনে রাখবা অলমোস্ট অলওয়েজ বাইলেটারালি হয়। সো কারো হার্ট ফেলিওরের কারণে যদি প্লুরাল ইফিউশন হয় তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাইলেটারাল হয়, এবং এক্ষেত্রে পালমোনারি ইডিমাও থাকতে পারে, ঠিক আছে। পালমোনারি ইডিমা মানে হচ্ছে লাং টিস্যু যেটা ওই লাং টিস্যুর মধ্যে ইন্টারস্টিশিয়াল স্পেসে হচ্ছে ইডিমাটা হয়েছে, ঠিক আছে। আর প্লুরাল ইফিউশন মানে হচ্ছে প্লুরাল ক্যাভিটিতে হচ্ছে পানি জমছে। আচ্ছা, এবং ডাইউরেটিক্স দিলে দেখা যায় যে এই ইফিউশনটা বা ইডিমা, পালমোনারি ইডিমা এগুলো চলে যেতে পারে, ঠিক আছে। সো ডাইউরেটিক্স এক্ষেত্রে চয়েস, যেমন ফ্রুসেমাইড যেটা এক ধরনের ডায়াবেটিক্স, লুপ ডায়াবেটিক্স, এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন আসা যাক যে সাব ডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডার, এটা একটা কমন কজের মধ্যে যদিও ফেলা হয়েছে, বাট আমরা এতক্ষণ যেগুলো জানলাম ওগুলো বেশি কমন। আচ্ছা, এর মধ্যে আছে প্যানক্রিয়াটাইটিস একটা বিষয়, এই কথাটি মাথায় রাখবেন। প্যানক্রিয়াটাইটিস মনে রাখবেন সবসময় অলওয়েজ লেফট সাইডে প্লুরাল ইফিউশন পাওয়া যায় সাধারণত, কারণ প্যানক্রিয়াসে তাহলে কি হয়, লেফট সাইডে প্লুরাল ইফিউশন আমরা শান্ত পাই, এবং এটা ইউনিল্যাটারাল, এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে। সো একজন পেশেন্ট, প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, এটা কিন্তু আমাদের ওয়ার্ডে আমরা পাইতে পারি, এবং তার যখন আমি লেফট সাইডে ইফিউশন দেখতেছি তাহলে কিন্তু আমি জাস্ট কেন এটা হইলো এটা ভাবার জন্য আমাদের অত থিঙ্ক করতে হবে না, আমরা মনে রাখবো যে প্যানক্রিয়াটাইটিসে লেফট সাইডে প্লুরাল ইফিউশন হতে পারে। এবং সাবফ্রেনিক অ্যাবসেস, অর্থাৎ সাবফ্রেনিক অ্যাবসেসে যেটা হয় যে ডায়াফ্রামের নিচে বিনিতে পাস জমে, অ্যাবসেস হয়। সো এই যে সাবফ্রেনিক অ্যাবসেস, এটার ফলেও কিন্তু কি হতে পারে, প্লুরাল ইফিউশন, যেটা আমরা বললাম যে এটাও এক ধরনের কিন্তু প্লুরাল ইফিউশন ঘটাতে পারে। এবং তাহলে লেফট সাইডে প্লুরাল ইফিউশন প্যানক্রিয়াটাইটিসে এবং এই সকল ক্ষেত্রে যে সাব ডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডার, অর্থাৎ ডায়াফ্রামের নিচের ঘটনাগুলো, এই ঘটনাগুলোর ক্ষেত্রে ফিভার, অ্যাবডোমিনাল পেইন এগুলো থাকতে পারে, অর্থাৎ প্যানক্রিয়াটাইটিসের ধরো যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলো থাকলো। তারপর এখানে অ্যামাইলেস কিন্তু প্লুরাল ফ্লুইডে বেশি পাওয়া যাবে, ঠিক আছে, অ্যামাইলেস লেভেলটা, এই কথাটা একটু মাথায় রাখো, অ্যামাইলেস লেভেলটা এক্ষেত্রে বেশি পাওয়া যেতে পারে। এখন আসলে যে আনকমন কজে আমরা চলে যাবো, আনকমন কজ। তাহলে আনকমন কজের মধ্যে আছে হাইপোপ্রোটিনিমিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু কমনই, আনকমন যে এরকম না, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু ডেভিডসন এইভাবে লিখছে যে কমন কজ, আনকমনগুলো আমরা আনকমনের মধ্যেই বলবো, সবথেকে কমনগুলো এতক্ষণ আমরা যা বললাম সেগুলো। এখন আনকমনের মধ্যে আছে নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেইলিওর, ম্যালনিউট্রিশন, এগুলোতে কেন ইডিমা হয় সেটা এগুলোতে ইডিমা হবে, প্লুরাল ইফিউশন কিন্তু হতে পারে। মনে রাখবে যে সকল কন্ডিশনে পালমোনারি ইডিমা হচ্ছে সেই সকল কন্ডিশনে প্লুরাল ইফিউশন হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, এখন আসলে যেহেতু আমরা জানি যে হাইপোপ্রোটিনিমিয়াতে আলটিমেটলি অ্যালবুমিন লেভেল কমে যাচ্ছে, এবং অ্যালবুমিনটা আমাদের কলোয়েডাল অসমোটিক প্রেশার মেইনটেনে হেল্প করে, অর্থাৎ ব্লাড ভেসেলের মধ্যে প্রোটিন থাকে, অ্যালবুমিন থাকে। সো এই অ্যালবুমিনটা অসমোটিক প্রেশার মেইনটেনে সহযোগিতা করে, ফলে এখানে যে ফ্লুইডগুলো আছে এগুলো বাহিরে যাইতে দেয় না। কিন্তু যখন অ্যালবুমিনটা কমে যাচ্ছে তখন এখান থেকে ফ্লুইড কিন্তু বাহিরে লিক আউট হয়ে যাবে, সো এই যে ইডিমা, এটাকে আমরা ট্রানজুরেটিভ টাইপ অফ ইডিমা কিন্তু বলতেছি। এখানে শুধুমাত্র ভাস্কুলার পারমিবিলিটি যেখানে বাড়ে, ভেসেলে ফাঁক হয়ে যায়, সেখানে যে ইডিমাটা সেটাকে আমরা বলি এক্সুডেটিভ, সেখানে আমি বলি এক্সুডেটিভ, বাট এটা কিন্তু ট্রানজুরেটিভ টাইপ অফ ইডিমা, ঠিক আছে। সো নেফ্রোটিক সিনড্রোম, তারপর হচ্ছে লিভার ফেইলিওর, ম্যালনিউট্রিশন, এই সকল কন্ডিশনে হচ্ছে মেইনলি আমাদের কি ইডিমা হয়,
ট্রানজুরেটিভ টাইপ অফ ইডিমা। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং নেফ্রোটিক সিন্ড্রোমে অনেক বেশি প্রোটিন লুজ হয়, সো অ্যালবুমিন অনেক লস হয়ে যাচ্ছে। সো এর ফলে তো ইডিমা হচ্ছে। লিভার ফেলারে যে দেখা যায় প্রোটিনই তো তৈরি হতে পারতেছে না, ফলে প্লুরাল ইফিউশন তো হবেই। তারপর হচ্ছে ম্যালনিউট্রিশনে দেখা যায় যে প্রোটিন ডিফিসিয়েন্সি হচ্ছে, বা ম্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রেও কিন্তু প্রোটিনটা বডিতে মানে থাকলেও কাজ করতে পারতেছে না। আচ্ছা, এখন আসা যায় যে বাইল্যাটারাল, এবং এই ইডিমাগুলো সাধারণত বাইল্যাটারালি হয়, দুই লাঙেই হবে, এবং এটা ট্রানজুরেটিভ হয়। এবং এখানে আমরা কিন্তু পাশাপাশি এই যে মানে ইফিউশন পাচ্ছি, প্লুরাল ইফিউশন, বাইল্যাটারাল, তা বাদে আমরা কিন্তু নর্মালি বডিতে পিটিং টাইপ ইডিমা পাবো। হ্যাঁ, পিটিং ইডিমা, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাসাইটিস পাবো, পেট ফোলা পাইতে পারি। হ্যাঁ, পেট অনেক ফুলে গেছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড জমছে, তারপর পিটিং ইডিমা, লেগে ইডিমা পাচ্ছি, এবং লেগে ইডিমা বলো বা বডিতে ইডিমা পাচ্ছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি যে পিটিং ইডিমা তো বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়, সকল ক্ষেত্রে পাওয়া যায়। তারপরে নন পিটিং ইডিমা পাওয়া যায়, যেমন মিক্সড ইডিমা, একটা ইডিমা আছে না, মিক্সড ইডিমা, যেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের একটা কন্ডিশন, যেটা মহিলাদের বেশি হয়, মিডল এজ বা ওল্ডার। এবং ফাইলিয়ারিসিসের ফলে যে ইডিমা হয় না, যেটাকে আমরা বলি এলিফেন্টিয়াসিস, সেখানে ইডিমাগুলো কিন্তু নন পিটিং ইডিমা, সেখানে আমি চাপ দিলেও সেটা ডেবে যায় না, ঠিক আছে। কিন্তু পিটিং ইডিমাগুলো চাপ দিলে ডেবে যায়, কিছুক্ষণ ডেবে থেকে পরে আবার আস্তে আস্তে ঠিক হয়। তারপরে আসে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। এগুলো অটোইমিউন ডিজিজ, আমার নিজের বডির ইমিউন সিস্টেমই নিজের বডির জিনিসগুলোকে অ্যাটাক করছে। যেমন ধরো এসএলইর ক্ষেত্রে যেটা হয় যে ডিএনএ নিউক্লিয়াস এই রিলেটেড আমাদের বডির অটোইমিউনিটির কারণে আমাদের বডির এই কন্টেন্টসগুলোকে নিউক্লিয়াসের মধ্যে বা ডিএনএর মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু আমার বডির নিজের ড্যামেজ করে, ফটোসেন্সিটিভিটি থাকে। এবং এখানে বাটারফ্লাই শেপ র্যাশ থাকতে পারে, ঠিক আছে। তো পাশাপাশি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এখানে যেটা হয় আমাদের বডির ধরো আইজিজি, এটা একটা অ্যান্টিবডি, আইজিজি যেটা একটা ইমিউনোগ্লোবিন, তো এটার বিরুদ্ধে একটা আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়। সো আমার নিজের বডির অ্যান্টিবডির বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হলো, ঠিক আছে, এটার বিরুদ্ধে। সো এটাকে আমরা বলতে শর্ট অ্যান্টিবডি, আইজিএমটাকে। সো এর ফলে যেটা হলো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এরকম হয়, ঠিক আছে। এরকম অটো ইমিউন কিছু ডিজিজের ক্ষেত্রে ইডিমা হতে পারে। এক্ষেত্রে ইমিউন মিডিয়েটেড প্লুরাল ইফিউশন হচ্ছে প্লুরাল ইনফ্লামেশনের ফলে, এবং যেহেতু এখানে ইনফ্লামেশন হবে, যেখানে ইনফ্লামেশন আছে সেখানে এক্সুডেটিভ টাইপ অফ ইফিউশন হবে। আচ্ছা, এবং এক্সুডেটিভ হলে সেখানে প্রোটিন বেশি থাকবে, সেখানে সেল বেশি থাকবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন আসো তাহলে এসএলই ইয়াং ওমেনদের কমন, রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত লং স্ট্যান্ডিং যাদের প্লুরাইটিস বা প্লুরিসি, হ্যাঁ, প্লুরাল যে ইনফ্লামেশন সেটাকে আমরা প্লুরিসি বলি সাধারণত, বা প্লুরাইটিসও বলা যেতে পারে। তো এই যাদের অনেকদিন ধরে প্লুরাইটিস আছে, প্লুরাইটিস আছে, তাদের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে দেখা যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু এই সকল জিনিস করতে পারে, যে লং স্ট্যান্ডিং প্লুরাইটিস করতে পারে, এবং তার ফলে তো প্লুরাল ইফিউশন পাওয়া যাবে। এবং এটা ইউনিল্যাটারাল বাইল্যাটারাল দুই ধরনের হতে পারে, পার্সেন্ট ভ্যারি করতে পারে। প্লুরাইটিক চেস্ট পেইন থাকবে, তারপর হচ্ছে এখানে গ্লুকোজ লেভেল কিন্তু কম থাকবে প্লুরাল ফ্লুইডে, এই কথা একটু মনে রাখতে পারে, স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিসে। তারপর হচ্ছে পোস্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন সিনড্রোম, ঠিক আছে, যেটাকে আমরা ড্রাজলার সিনড্রোম বলতেছি। তো এটা একটা অটোইমিউন রিয়াকশন, যেটা মানে হার্ট অ্যাটাক হওয়ার মানে কয়েক সপ্তাহ পরে এটা হয়, এবং এর ফলেও প্লুরাল এবং পেরিকার্ডিয়াল ইনফ্লামেশন হতে পারে। এবং যে ইনফ্লামেশন যদি হয় প্লুরাতে বা পেরিকার্ডিয়ামে, তাহলে সেখানে কিন্তু ভাস্কুলার পালমেটি বেড়ে যাওয়ার কারণে এখানে এক্সুডেটিভ টাইপ অফ ইফিউশন হতে পারে, ঠিক আছে। এবং এখানে এর ফলে যেটা হবে প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াইটিস, এগুলো হতে পারে। এবং এটা সাধারণত হার্ট অ্যাটাকের 2 থেকে 6 সপ্তাহ পরে হয়, এবং এখানে এনএসআইডি বা অর্থাৎ ব্যথার ওষুধ, স্টেরয়েড সকল দিয়ে মানে ট্রিটমেন্ট দেওয়া যায়। আচ্ছা, তো তার মানে কি জানলাম আমরা, যে হার্ট অ্যাটাকের পরেও কিন্তু এই ধরনের প্লুরাল ইফিউশন পাওয়া যেতে পারে, যেটাকে আমরা ড্রেসলার সিনড্রোম বলতে পারি। রিউমেটিক ফিভার, যেটা অ্যাকিউট রিউমেটিক ফিভার, এটাও এক ধরনের আমাদের অটোইমিউন ডিজিজ, এবং এটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাল দ্বারা কারো ফ্যারেঞ্জাইটিস হয়েছে, এবং তারপরে থ্রটে ইনফেকশন হয়েছে, তো তারপরে দেখা যেতে পারে কিছুদিন পরে রিউমেটিক ফিভার কিন্তু হতে পারে। এবং এর ফলে আমরা জোন্স ক্রাইটেরিয়া তো জানি, এই জোন্স ক্রাইটেরিয়ার মধ্যে আমরা জানি যে কী হয়, ঠিক আছে। তার মধ্যে একটা কিন্তু আমরা পড়ছিলাম যে হার্ট ভালভে কিন্তু এখানে ড্যামেজ করতে পারে, ঠিক আছে। এবং এখানে প্লুরাতেও কিন্তু ইনফ্লামেশন করতে পারে, প্লুরাতে ইফিউশন করতে পারে, ঠিক আছে। পেরিকার্ডিটিসের পাশাপাশি এখানে প্লুরাতেও কিন্তু প্রবলেম করতে পারে, এবং সেক্ষেত্রে এখানে জয়েন্টকে এফেক্ট করে, ফিভারও থাকে, কিন্তু আলটিমেটলি প্লুরাতেও এখানে করতে পারে। এই জিনিসটা জাস্ট আমি একটু মনে রাখতে পারি যে অ্যাকিউট রিউমেটিক ফিভারে প্লুরাও ড্যামেজ হয়, এখানে প্লুরাল ইফিউশন হতে পারে। এবং মেইস সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, এখানে ওভারিয়ান টিউমার থাকে, মহিলাদের অবশ্যই হবে, এবং সাথে প্লুরাল ইফিউশন থাকে, এই কথাটা একটু মনে রাখতে পারি। এটা একটা রেয়ার সিনড্রোম, যেখানে ওভারিয়ান টিউমার, মেইনলি ওভারিয়ান টিউমার মধ্যে ফাইব্রোমা থাকে, এবং যেটা পরবর্তীতে প্লুরাল ইফিউশন করে, এবং অ্যাসাইটিসও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং এটা সাধারণত রাইট সাইডে হয়, শুধু রাইট সাইডেই সাধারণত এই প্লুরাল ইফিউশনটা পাওয়া যায়। এবং অ্যাসাইটিস মানে তো পেটে পানি জমা, এবং এটা হচ্ছে টিউমার, দেখা গেছে টিউমার রিমুভ করে ফেলা হয়েছে, টিউমার সার্জারি করে রিমুভ করে ফেলা হয়েছে, তাহলে ইফিউশন আর থাকবে না, ব্যাপারটা এরকম। মিক্সড এডিমা, এটা সিভিয়ার হাইপোথাইরয়েডিজম, দেখা যায় কোনো একটা মহিলার হাসিমোটোস থাইরয়েডিস, বা হচ্ছে গিয়ে এটা একটা অটোইমিউন কন্ডিশন, হাসিমোটোস থাইরয়েডিস বা অনেক লং স্ট্যান্ডিং হাইপোথাইরয়েডিজম আছে, তাহলে তাদের ক্ষেত্রে মিক্সড এডিমা হতে পারে। এবং মিক্সড এডিমা হলে এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেটা থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সির কারণে হয়। এর ফলে দেখা যাবে যে অনেক বেশি ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাবে, এবং এক্সুডেটিভ টাইপ অফ প্লুরাল ইফিউশন হতে পারে। এবং এদের যেহেতু হাইপোথাইরয়েডিজম থাকে, সো ঠান্ডা সহ্য করতে পারবে না, অনেক ওজন বেড়ে যাবে, হার্ট রেট কমে যাবে, এবং থাইরয়েড হরমোন দিয়ে আমি ট্রিটমেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ইউরেমিয়া, অ্যাকিউট কিডনি ইনজুরি বা কিডনি ফেলিওর ক্ষেত্রে সাধারণত এটা হতে পারে। এবং এর ফলে যেটা হয় যে কিডনিতে মানে কিডনি ফেলিওরের কারণে বডিতে অনেক টক্সিন অ্যাকুমুলেশন হচ্ছে, এবং এই টক্সিনগুলো পরবর্তীতে প্লুরাকে ইরিটেট করতে পারে, জ্বালাতন করতে পারে। এর ফলে প্লুরাতে ইনফ্লামেশন হবে, আর ইনফ্লামেশন যেখানে আছে এক্সুডেটিভ টাইপ অফ ইফিউশন সেখানে আছে। এবং সাধারণত এর ফলে যে প্লুরাল ইফিউশনটা হবে সেটাও বাইল্যাটারালি হয়, এবং এটা সাথে পেরিকার্ডিটিসও থাকতে পারে, অর্থাৎ আমরা যে হার্টের কাভারিং সেটাকে তো পেরিকার্ডিয়াম বলতেছি, সেটাতে পেরিকার্ডিটিস হতে পারে। এবং ডায়ালাইসিস এখানে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, সিমটমসকে রিলিভ করতে, ঠিক আছে, ডায়ালাইসিস। আচ্ছা, এখন আসে অ্যাসবেস্টস রিলেটেড বিনাইন প্লুরাল ইফিউশন। তো
সাধারণত যেটা হয় যে অ্যাসবেস্টস, এটা আমরা যখন মেজোথেলিওমা পড়ছিলাম, মেজোথেলিওমা যেটা আমাদের প্লুরাল ক্যান্সার, ম্যালিগন্যান্ট ক্যান্সার, সো ওই মেজোথেলিওমা তো অ্যাসবেস্টস এক্সপোজার কারণে হতে পারে। তারপরে নর্মালি অ্যাসবেস্টস কিন্তু নর্মালি একাও মানে মেজোথেলিওমা করলেই যে প্লুরাকে অ্যাটাক করবে তা না, এমনিতেও অ্যাসবেস্টস কিন্তু এটা মানে ইনফ্লামেশন ট্রিগার করে প্লুরাতে, এবং এর ফলে প্লুরাল ইফিউশন হতে পারে, এবং অকুপেশনাল অ্যাসবেস্টস এক্সপোজারের হিস্ট্রি থাকবে, অনেক বেশি শ্বাসকষ্ট হবে, এবং এর পরবর্তীতে এটা মেজোথেলিওমাতে ডেভেলপ করতে পারে। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম কজগুলাই, কমন কজগুলো, আনকমন কজগুলো। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে ইনভেস্টিগেশন যখন করবো, তো ইনভেস্টিগেশন আমরা কী কী করতে পারি? সাধারণত একটা এক্সরে করলেই আমরা প্লুরাল ইফিউশনকে খুব সুন্দর করে ডায়াগনোসিস করতে ফেলতে পারি, এবং এক্সরেটা সাধারণত পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ যে এক্সরেটা আছে, এই এক্সরেটা দিয়ে মোটামুটি আমরা প্লুরাল ইফিউশনকে ডায়াগনোসিস করে ফেলতে পারি, ঠিক আছে। তবে যদি কারো দেখা গেছে খুবই কম ফ্লুইড জমছে, লেস অ্যামাউন্ট অফ ফ্লুইড জমছে, এবং আমি স্টিল সেটাকে এক্সরের মাধ্যমে একটু ডায়াগনোসিস করার ট্রাই করতেছি, তাহলে হচ্ছে একটা টার্ম আছে যেটাকে আমরা বলি ল্যাটারাল ডিকিউবিটাস পজিশন, অর্থাৎ আমি পার্সনটাকে ল্যাটারালি শোয়াই দিব, ল্যাটারালি মানে যে কোনো এক কাত হয়ে, আমরা বলি না কাত হয়ে শোয়া, সো কোনো রাইট সাইডে আমার প্রয়োজন অনুসারে রাইট সাইডে বা লেফট সাইডে আমি কাত হয়ে শুতে বলবো, লেফট ডিকিউবিটাস পজিশনে করে আমি হচ্ছে এক্সরেটা করার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে গিয়ে ওইটা। তবে এক্সরের থেকেও বেটার হচ্ছে ইউএসজি। হ্যাঁ, ইউএসজি করে আমরা আরও কম ফ্লুইড থাকলেও সেটা ডায়াগনোসিস করতে পারবো, ঠিক আছে। কিন্তু সাধারণত নর্মালি রুটিনলি এক্সরে করলেই না। আচ্ছা, সিটি স্ক্যান কোনো ক্ষেত্রে করা যেতে পারে, সেটা আমরা দেখবো। তবে তার আগে বলি যে আমাদের এক্সরে কী ফাইন্ডিংস আমি পাবো। পোস্টেরিয়র অ্যান্টেরিয়র যে চেস্ট এক্সরে, এই ভিউতে আমরা একটা কার্ভ শ্যাডো পাবো লাং বেসে, এটা। এবং এখানে আরেকটা পয়েন্ট দেখো যে ফ্লুইড মে ট্রাক আপ দ্য ল্যাটারাল চেস্ট ওয়াল গিভিং দ্য আমি মিনিসকাস সাইন পাইছি, রাইট। সো চেস্ট এক্সরে আমরা এরকম পাবো, এবং ফ্লুইডের একটা টেন্ডেন্সি থাকে যে এরা ল্যাটারাল যে চেস্ট ওয়াল, অর্থাৎ ল্যাটারাল চেস্ট ওয়াল বলতে এটাকে বোঝানো হয়েছে। সো এই দিক দিয়ে এভাবে উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে ফ্লুইডের, হ্যাঁ। সো ল্যাটারাল চেস্ট ওয়াল দিয়ে ফ্লুইডের উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। মিনিসকাস সাইনটা কিন্তু এভাবে আপওয়ার্ডলি এভাবে কাট থাকে এবং কনকেভিটি থাকে, এবং এক্ষেত্রে ক্রোস্টোফেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফেনিক অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অবলিটারেটেড হয়ে যাবে, ব্লান্টিং হয়ে যাবে, এই অ্যাঙ্গেলগুলো পাবো না। এবং প্লুরাল ফ্লুইড যদি 200 ml পাই, ঠিক আছে, 200 ml মিনিমাম দরকার আমি যদি চেস্ট এক্সরেটাতে দেখতে চাই, ঠিক আছে। সো আমি যদি প্লুরাল ইফিউশনকে দেখতে চাই, তার মানে হচ্ছে মিনিমাম 200 ml ফ্লুইড থাকতে হবে, ঠিক আছে। মিনিমাম এটা থাকতেই হবে। আমি আগে বলছিলাম 300 ml, হ্যাঁ, ডেভিডসনে 200 ml বলছে, এই কথাটা আমরা মনে রাখবো। এবং 500 ml ফ্লুইড যদি থাকে, তাহলে সেটা চেস্ট এক্সরে তো দেখতে পাবোই, কিন্তু পাশাপাশি এটা ক্লিনিক্যাল বিভিন্ন ম্যানিফেস্টেশন, প্লুরেটিক চেস্ট পেইন, ব্রেথলেসনেস, এগুলো ভালো করে পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু ফ্লুইড কিন্তু আরও অনেক জমতে পারে, ঠিক আছে। সো অনেক ফ্লুইড জমতে পারে, কিন্তু মিনিমাম এত জমা লাগবে যদি আমি চেস্ট এক্সরেতে দেখতে চাই। এবং স্মলার যে ইফিউশন সেটা সাধারণত দেখা যায় না, তবে আল্ট্রাসাউন্ড বা ল্যাটারাল ডিকিউবিটাস এক্সরে পজিশন আমি দেখতে পারি। বেশ কিছু কন্ডিশনে এক্সরেতে ইফিউশন ডায়াগনোসিস করা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে, যেমন হচ্ছে গিয়ে ফ্লুইড যদি লাংকে কমপ্লিটলি সারাউন্ড করে রাখে, তাহলে রেডিওলজিক্যাল যে শ্যাডো সেটা যেটা হয় যে মানে পুরা ফ্লুইডগুলোকে পেনিট্রেট না করে, ঠিক আছে, জাস্ট হয়তো একটা পোর্শনকে পেনিট্রেট করে বা ট্যানজেন্সিয়ালি এটা হচ্ছে পাস করে, এবং পরবর্তীতে আমরা কিন্তু পুরা যে ভিউটা মানে আমাদের প্লুরাল ইফিউশন যে পুরা লাংকে কমপ্লিটলি সারাউন্ড করে ফ্লুইড জমছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে, চেস্ট এক্সরে করে। তো এটা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় তখন, যে চেস্ট এক্সরে করে আমরা এটা বুঝতে পারি না, জাস্ট ট্যানজেন্সিয়ালি এক্সরেটা পাস করে এবং অল্প কিছু পোর্শন আমরা দেখতে পারি। তারপরে যদি স্কেয়ারিং, অ্যাডহেশন এগুলো থাকে প্লুরাল স্পেসে, হ্যাঁ, তখন যেটা হবে যে আচ্ছা দেখো, যখন স্কেয়ার টার্মটা আসে, স্কেয়ারিং, ঠিক আছে, স্কেয়ারিং মানে হচ্ছে ওই জায়গায় মানে শক্ত হয়ে গেছে, ব্যাপারটা এরকম যে ওই জায়গায় শক্ত হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এবং এর ফলে এক্সরে করে আমি কিন্তু ভালো করে বুঝতে পারবো না। এবং এর ফলে মানে অ্যাডহেশন যদি থাকে, অ্যাডহেশন থাকলে যেটা হবে যে ধরো প্লুরাল স্পেসে এরকম কম্পার্টমেন্ট হয়ে গেছে, এবং কম্পার্টমেন্টের মধ্যে ফ্লুইড জমছে লোকালি, ঠিক আছে। সো এর ফলে যেটা হয়েছে যে এরকম হতে পারে, এবং এর ফলে মানে আমাদের জন্য কনফিউশন, ডিফিকাল্টি ফেস করতে পারি আমরা লাঙের আদার যে প্যাথোলজিস আছে সেগুলোর সাথে এগুলো মানে ডিফারেন্সিয়েট করতে, ঠিক আছে। তারপরে সাবপালমোনারি ইফিউশন নামে একটা টার্ম আছে। দেখো নর্মালি যেটা হয় যে আমাদের যে লাঙের যে বেস, তো এর নিচে তো এইভাবে ডায়াফ্রাম থাকে। তো এখন যখন ফ্লুইড জমছে লাঙের বেজের এখানে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস দিয়ে এখানে ফ্লুইড জমছে, এই যে ডায়াফ্রাম, হ্যাঁ, তো ডায়াফ্রামের উপরে এখানে লাঙের বেজগুলো আছে। তো এখন এখানে ধরো ফ্লুইড জমছে, তো ফ্লুইড জমার পরে নর্মালি যেটা হয় যে লোয়ার লোব যেটা ফ্লুইড নর্মালি বিলো দ্য লোয়ার লোব এখানেই তো জমবে, কারণ ওইখানে আমরা জানি কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস থাকে, ওইটাই ডিপেন্ডেন্ট পার্ট, একেবারে নিচের দিকে তো লাঙের ডিপেন্ডেন্ট পার্ট থাকে, সো ওইখানে ফ্লুইড জমবে পোটেনশিয়াল স্পেসে, প্লুরাল স্পেসে। তো নর্মালি এটা যখন জমবে আমাদের কী করার কথা, ডায়াফ্রাম যদি নিচে আসে, সো ডায়াফ্রামকে নিচের দিকে ধাক্কা দেওয়ার কথা, অর্থাৎ যেহেতু ফ্লুইড অনেক জমছে, সো ডায়াফ্রামকে নিচের দিকে প্রেস করবে। বাট এটা আমরা যখন রেডিওলজি করবো তখন আমরা এটা এমন মনে হতে পারে, আচ্ছা ডায়াফ্রামের অর্ধেক, অর্থাৎ এই জায়গায় যদি আমি ভাগ করি তাহলে এই সাইডে একটা ডায়াফ্রাম, এই সাইডে একটা ডায়াফ্রাম। তো আলটিমেটলি দেখা যেতে পারে আমি চেস্ট এক্সরে করলে এরকম মনে হতে পারে যে ডায়াফ্রাম, অর্থাৎ এক সাইডের ডায়াফ্রামটা একটু এলিভেটেড হয়ে গেছে, যেই সাইডে প্লুরাল ইফিউশন সেই সাইডে ডায়াফ্রামটা এলিভেটেড হয়ে গেছে, ঠিক আছে। সো এটা মনে হতে পারে, ঠিক আছে। নর্মালি কী হওয়ার কথা যে ফ্লুইড যেহেতু জমছে ডায়াফ্রামকে নিচের দিকে প্রেস করবে, কিন্তু না, এখানে মনে হয় মিমিক করে বা এমন মনে হয় যে ওই সাইডের ডায়াফ্রামটা একটু উপরে উঠে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু ডায়াগনোসিসকে একটু চ্যালেঞ্জিং করে ফেলে। সো এরকম মনে হতে পারে, তখন ডায়াগনোসিসটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা জানি যে লাঙে রাইট লাং লেফট লাং দুইটাতেই মেইন যে ফিচারটা থাকে, ফিচার মানে হচ্ছে ধরো রাইট লোব না, আপার লোব, লোয়ার লোব। সো এই দুইটা লোবের মাঝে যে একটা ফিচার থাকে, এগুলো তোমরা তো লাঙের অ্যানাটমিতে জানো। তো মানে দুইটা লোবকে ভাগ করে, যেমন ফর এক্সাম্পল
ধরো এই যে একটা লাং, ঠিক আছে, তো লাঙের এটা ধরো আপার লোব, এটা লোয়ার লোব, এদেরকে ভাগ করে যে ফিশারটা, এই যে ফিশার, এটাকে বলি হচ্ছে আমরা অবলিক ফিশার। ফর এক্সাম্পল এটাকে বললাম আমরা অবলিক ফিশার, অবলিকলি থাকে অবলিক ফিশার। তো এই অবলিক যে ফিশারটা, এই অবলিক ফিশার বরাবর প্লুরাল স্পেসে যদি ফ্লুইড জমে, তাহলে সেটা কিন্তু একটা টিউমার মাসের মতো মনে হইলেও হইতে পারে, ঠিক আছে, রাউন্ডের একটা মাস ক্রিয়েট করে সেটা টিউমার, একটা লাং টিউমার মতো মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু লাং টিউমার না, এটা একটা প্লুরাল ইফিউশন, ঠিক আছে, কারণ আলটিমেটলি অপাসিটির দেখে আমরা, বা অপাক যে কন্ডিশনটা, এটা আমাদের লাং টিউমারকে ইন্ডিকেট করলো, এটা কিন্তু একটা, এটা কি, এটা একটা প্লুরাল ইফিউশন, যেটা আমাদের অনেক সময় কনফিউজ করে দিতে পারে। এখন হচ্ছে আল্ট্রাসাউন্ড নিয়ে একটু কথা বলি। এটা প্লেন চেস্ট এক্সের থেকে কিন্তু বেশি অ্যাকুরেট প্লুরাল ফ্লুইড ডিটেক্ট করতে, এবং এটা দ্বারা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এটা কি ট্রানজুরেট টাইপ অফ ইফিউশন নাকি এক্সুডেট টাইপ অফ ইফিউশন, ঠিক আছে, এবং সোনোগ্রাফিক ফাইন্ডিংসের মাধ্যমে, ঠিক আছে। এবং যদি এমন হয় যে অ্যানাকোইক বা হাইপোইকোইক হয়, এটা বলতে বোঝানো হয়েছে যে আমি আল্ট্রাসাউন্ড করলে মানে অনেক ব্ল্যাকিশ টাইপের যে পোর্শনটা পাই, ব্ল্যাক ডার্ক এরকম কালার পাইতেছি, এটা মানে হচ্ছে অ্যানাকোইক বা হাইপোকোইক। সো এই পোর্শনটা যদি আমি পাই, এই পোর্শন টাইপের, তাহলে আমি সেটা ট্রানজুরেট টাইপ অফ ইডিমা ইন্ডিকেট, মানে ইফিউশন ইন্ডিকেট করবে, ঠিক আছে। এটা সাধারণত হার্ট ফেলারের ক্ষেত্রে এরকম হইতে পারে, যেখানে প্রোটিন কন্টেন্ট খুবই কম। আর যদি আমি এমন দেখি যে ফ্লোয়েটিং ডেন্সিটিস পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যেগুলা হচ্ছে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মুভ করতেছে, ঠিক আছে, এরকম ডেন্সিটিস পাওয়া যাচ্ছে, তাহলে সেটা এক্সুডেটিভ টাইপ অফ ইফিউশনকে ইন্ডিকেট করবে। যে ফ্লোয়েটিং ডেন্সিটিস বা মুভিং পার্টিকেলস, এগুলার যে অ্যাপিয়ারেন্সটা দিবে, এটা তো ছিল হাইপোইকুইক স্পেস বা হাইপোইকুইক একটা অ্যাপিয়ারেন্স, যেটা হচ্ছে ব্ল্যাক বা ডার্ক ছিল, বাট এটার ক্ষেত্রে হোয়াইট বা গ্রে হবে, হোয়াইট বা গ্রে অ্যাপিয়ারেন্স থাকে আল্ট্রাসাউন্ডে, মানে এই পোর্শনগুলো হোয়াইট বা গ্রে। হ্যাঁ, ঠিক একইভাবে সেপ্টেশন যদি থাকে, সেপ্টেশন থাকলে যেটা হবে যে প্লুরাল স্পেসে দেখা যাবে এরকম বিভিন্ন সেপ্টার মতো ক্রিয়েট হয়ে এরকম বিভিন্ন কম্পার্টমেন্ট ক্রিয়েট হচ্ছে, কম্পার্টমেন্ট ক্রিয়েট হয় মানে প্লুরাল স্পেসের মধ্যে, ফলে এখানে ফ্লুইড আছে, এখানে ফ্লুইড আছে, এখানে ফ্লুইড আছে, মাঝে সেপ্টা আছে, এরকম সেপ্টেশনসও পাওয়া যেতে পারে, ঠিক আছে, যেগুলোও হোয়াইট বা গ্রে কালারের কিন্তু আমরা পাবো। সাধারণত এই সেপ্টেশনস থাকে ইম্পায়ামাতে, ঠিক আছে, ইম্পায়ামা, ইভলভিং ইম্পায়ামা বা হেমোথোরাক্স, অর্থাৎ ব্লাড জমসে, যেটা ডিজলভিং হেমোথোরাক্স বা ইভলভিং ইম্পায়ামা, এই কথাটা মনে রাখো। তাহলে সেপ্টেশনস কোথায় পাবো? প্লুরাল স্পেসের ফ্লুইডে, ইভলভিং ইম্পায়ামা আর রিজলভিং হেমোথোরাক্স, এই কথাগুলো একটু মনে রাখবা। আচ্ছা, এবং আমরা ফ্লুয়েটিং ডেন্সিটিস কোথায় কোথায় পাবো? এগুলো তো মানে এক্সুডেট ইন্ডিকেট করো, এক্সুডেটিভ টাইপ অফ ইফিউশন, বাট এখানে কী কী ইন্ডিকেট করে? ইনফেকশন, ম্যালিগনেন্সি, ইনফ্লামেশন, এগুলোকে তো ইন্ডিকেট করবে। এখন অ্যাডভান্টেজেস অফ আল্ট্রাসাউন্ড কি? আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে আমরা প্লুরাল ফ্লুইড যখন অ্যাসপিরেট করবো, সেটাতে যদি আল্ট্রাসাউন্ডের হেল্প নেই, প্লুরাল ফ্লুইড যে অ্যাসপিরেশন, সেটাকে আমরা থোরাসেন্টিসিস বলি, এটা আমরা অ্যাসপিরেট করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা খুব সহজে, খুব সুন্দর করে গাইড করতে পারি যে কোথায় নিডলটা ঢুকাবো, এটাতে আল্ট্রাসাউন্ড আমাদের ভালো হেল্প করতে পারে। তারপরে প্লুরাল বায়োপসি যদি আমাদের করতে হয়, সেখানে আল্ট্রাসাউন্ড আমাদের ভালো হেল্প করতে পারে, এবং দেখা যায় যে এরা মোর সেন্সিটিভ, মানে কম ফ্লুইড থাকলো এরা কিন্তু সেটা ডায়াগনোসিস করতে পারবে, ডিটেক্ট করতে পারবে। সিম্পল ফ্লুইড কালেকশনের সাথে কমপ্লেক্স ইফিউশনকে ডিফারেন্সিয়েট করতে পারবে, অর্থাৎ এটা কি পাস, এটা কি ব্লাড নাকি ম্যালিগনেন্সি রিলেটেড ফ্লুইড, এগুলো এর সাথে সিম্পল ফ্লুইড কালেকশন বা সেরাস ফ্লুইড কালেকশনকে ডিফারেন্সিয়েট করতে পারবে। কিন্তু যেটা কিন্তু আমি এক্সরে দিয়ে পারতাম না, ঠিক আছে, এক্সরে দিয়ে শুধু আমি বলতে পারি যেখানে ইফিউশন আছে, এখানে কি আছে, ব্লাড আছে, পাস আছে না, কি আছে, কাইল আছে, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, সিটি স্ক্যান, এটা হচ্ছে সাধারণত ম্যালিগনেন্সি যদি থাকে প্লুরাল স্পেসে বা প্লুরাল ফ্লুইডে যদি ম্যালিগনেন্ট সেল থাকে বা লোকুলেটেড ইফিউশন থাকে, লোকুলেটেড ইফিউশন মানে আগে যে বলেছিলাম না যে সেপ্টা দিয়ে আলাদা আলাদা করা থাকে প্লুরাল ফ্লুইডগুলো, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, আলাদা আলাদা কম্পার্টমেন্টে ফ্লুইড থাকে, ঠিক আছে। সো এরকম যদি ক্রিয়েট হয়, তাহলে সেগুলো কিন্তু লোকুলেটেড ক্রিয়েট করছে, এবং লোকুলেটেড ইফিউশনগুলো এর ক্ষেত্রে সিটি স্ক্যান করা যেতে পারে, ঠিক আছে। এটা আল্ট্রাসাউন্ডের থেকেও বেটার। সাধারণত প্লুরাল থিকেনিং, ওখানে কোনো মোটা হয়ে যাওয়া বা কোনো মাস থাকা, লোকুলেটেড কালেকশনের ক্ষেত্রে এটা অনেক ভালো, এবং এরা ইম্পায়ামার সাথে লাং অ্যাবসেসকে ডিফারেন্সিয়েট করতে পারে। দেখো, লাং অ্যাবসেস মানে লাং টিস্যুর মধ্যে পাস জমছে, আর ইম্পায়ামা মানে হচ্ছে প্লুরাল স্পেসে বা প্লুরাল ক্যাভিটিতে পাস জমছে। সো এই দুটোর মধ্যে ডিফারেন্স বলতে হবে। ইমফাইসিমা, এটা কিন্তু আলাদা একটা টার্ম, ইমফাইসিমা হচ্ছে আমরা যখন সিওপিডি পড়বো তখন ইমফাইসিমা নিয়ে জানবো, ইমফাইসিমা ক্রনিক ব্রঙ্কাইটিস। আচ্ছা, এবং এটা ডিটেইলড একটা ইমেজিং দেয় প্লুরাল এবং লাং স্ট্রাকচারের। এই যে প্লুরাল সুইট, এটার যে স্যাম্পল, এটা কখন কালেক্ট করবো? সাধারণত দেখা যায় যে বিভিন্ন লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বা হার্ট ফেলিওর, যেটাকে আমরা বলতেছি হার্ট ফেলিওর একটা টাইপ, এক্ষেত্রে প্লুরাল সুইট কিন্তু মানে কালেক্ট করার সবসময় দরকার নাই, ঠিক আছে, যদি না কোনো অ্যাটিপিক্যাল ফিচার্স থাকে, নর্মালি দরকার নেই। আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখি যে তার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আছে, হার্ট ফেলিওর আছে, এবং তার প্লুরাল ইফিউশন আছে। আমি যে কালেক্ট করবো বাইলেটারাল প্লুরাল ইফিউশন আছে, আমি যে ওই ফ্লুইডটা স্প্রেড করবো, ব্যাপারটা এরকম না, এটা সবসময় কিন্তু করার দরকার। আমি যদি ডায়োটিক্স দিই, তাহলে দেখা গেছে যে ফ্লুসামাইড দিলাম বা ডায়োটিক্স দিলাম, আমি দেখলাম পেশেন্টের কিন্তু কমে যাচ্ছে বা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে হার্ট ফেলিওরের। কিন্তু এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এই কন্ডিশনগুলোতে আন্ডারলাইং যে কন্ডিশন, অর্থাৎ হার্ট ফেলিওর হয়েছে, এটাকে ম্যানেজ করার মাধ্যমে আমার প্লুরাল ইফিউশনটা ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে। এখন আসলে তাহলে প্লুরাল ইফিউশন যে সকল ক্ষেত্রে আমার ফ্লুইডটা কালেকশন করা লাগবে, সেক্ষেত্রে আমি কী করবো? ঠিক আছে, সেক্ষেত্রে আমি একটা নিডেল ইউজ করে এবং একটা সিরিঞ্জ ইউজ করবো, যেখানে আমি প্লুরাল ফ্লুইডটাকে উইথড্র করার সিস্টেম, থোরাসেন্টিসিসের সিস্টেমটা আমরা ওয়ার্ডে শিখবো, এবং এক্ষেত্রে আমরা কালেকশন করার পরে কালার, টেক্সচার, এগুলো তো দেখবো, এবং এটার মাধ্যমে আমরা কালার, টেক্সচার দেখলে বুঝতে পারবো এটা কি পাস কিনা, পাস হইলে তো ইম্পায়ামা, যেটা ইনফেকশনকে সাজেস্ট করে, কাইলোথোরাক্স কিনা, অর্থাৎ এখানে কি কাইল জমছে কিনা, কাইল জমলে সেটা মিল্কি টাইপের থাকবে, দুধের মতো থাকবে, যেটা লিমফেটিক যে ফ্লুইড সেটাকে ইন্ডিকেট করে, এটা লিমফেটিক অবস্ট্রাকশনকে বুঝাইতে পারে, যেটা ম্যালিগনেন্সি বা ট্রমার কারণে হতে পারে। হাউএভার, এখন আসলে যদি ব্লাড থাকে,
তাহলে সেটা হতে পারে পালমোনারি ইনফেকশনের কারণে, ম্যালিগনেন্সির কারণে, বা ট্রমাটিক ট্যাপ, অর্থাৎ নিডল যেটা অ্যাসপিরেট করে ঢুকাইতে গেছিলাম আমি, তখন হয়তো ট্রমা হয়েছে, সেই কারণে হতে পারে। সেরকম কন্ডিশনগুলোকে ইন্ডিকেট করতে পারে। আর বায়োকেমিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ট্রানজুডেট, এক্সুডেট, ঠিক আছে, এটা কি ট্রানজুডেটিভ টাইপ অফ ফ্লুইড নাকি এক্সুডেটিভ টাইপ অফ? সো এই জিনিসগুলো ক্লাসিফাই করতে কিন্তু আমাদের বায়োকেমিক্যাল অ্যানালাইসিস হেল্প করতে পারে। সাধারণত ট্রানজুডেটিভ টাইপ অফ আমরা জানি হার্ট ফেলিয়ার, সিরোসিসের যে প্লুরাল ইফিউশন সেক্ষেত্রে পাবো। এক্সুডেটিভ টাইপ হচ্ছে ইনফেকশন, ম্যালিগনেন্সি বা ইনফ্লামেটরি যে সকল কন্ডিশন আছে সেক্ষেত্রে পাবো। এবং এদের ডিফারেন্সিয়েট করার জন্য একটা ক্রাইটেরিয়া আছে যেটাকে আমরা বলি লাইটস ক্রাইটেরিয়া, যেটা আমরা পড়বো। হ্যাঁ, আমরা লাস্টের দিকে পড়বো। এই যে এখানে একটা বক্সের কথা বলা আছে 17.14, সো এই বক্সে আমরা এটা দেখবো। আচ্ছা, এখন আসা যাক যে সাইটোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে এখানে কী কী সেল আছে, ম্যালিগনেন্ট সেল আছে কিনা, যেটা ক্যান্সারকে সার্চ করবে, ইনফ্লামেটরি সেল আছে কিনা, যেমন হচ্ছে যদি লিম্ফোসাইট বেশি থাকে তাহলে টিবি দ্বারা হতে পারে। সো এরকম বেশ কিছু কন্ডিশন আমি বলবো। মাইক্রোবায়োলজিক্যাল স্ক্রিনিং করতে পারি এই প্লুরাল ফ্লুইড থেকে, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া বা মাইক্রোব্যাকটেরিয়া আছে কিনা, টিবি হলে মাইক্রোব্যাকটেরিয়া থাকবে, ব্যামনি ব্যাকটেরিয়া ডিটেক্ট করে যেমন আমি বুঝতে পারি যে আচ্ছা এটা কী দ্বারা হয়েছে, ঠিক আছে। স্পেশালি টিউবারকুলোসিসের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। বা অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেস মেজারমেন্ট, এটা যদি থাকে তাহলে কিন্তু এটা টিবিকে সাসপেক্ট করবে। হাই লেভেল যদি থাকে তাহলে টিবি ডায়াগনোসিস আমরা করতে পারি। তবে আদার কন্ডিশন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, রাপচার্ড ইসোফেগাস, অ্যাডভান্স ক্যান্সার, এই সকল ক্ষেত্রে এরিয়া কিন্তু এলিভেটেড হতে পারে। এটা যে শুধু টিবির জন্য স্পেসিফিক তা না, বাট বেশি বাড়লে এটা আমাদের একটা ইন্ডিকেটিভ দেয় যাচ্ছে এটা হয়তো টিবি হতে পারে। পিএস অ্যানালাইসিস করতে পারি, যদি পিএস লো হয় 7.2 এর তাহলে সেটা ইনফেকশন সাজেস্ট করতে পারে, কিন্তু তারপরে নর্মাল রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইসোফেজিয়াল রাপচার বা অ্যাডভান্স ম্যালিগন্যান্সি তো পিএস কিন্তু কম থাকতে পারে। আচ্ছা, তারপরে আল্ট্রাসাউন্ড বা সিটি গাইডেড প্লুরাল বায়োপসি যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা স্মল টিস্যু স্যাম্পলকে কেটে আনি প্লুরা থেকে এবং সেটার পরবর্তীতে প্যাথোলজিক্যাল মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করি। এভাবে কিন্তু আমরা অ্যাডভান্স ডায়াগনস্টিক প্রসিডিউরে যাইতে পারি এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে আরও কিছু টেকনিক আছে, যেমন হচ্ছে অ্যাডভান্স টেকনিক, যেমন হচ্ছে ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপি, যেটাকে ব্যাটস বলি আমরা, ঠিক আছে। এটা মিনিমালি ইনভেসিভ একটা সার্জিক্যাল টেকনিক, যেটার মাধ্যমে আমরা প্লুরা খুব ভালো করে ভিজুয়ালাইজ করতে পারি এবং এটার মাধ্যমে গাইডেড বায়োপসি করা যেতে পারে, মানে এই ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপি গাইডেড বায়োপসি করা যেতে পারে আর কি, খুব সহজেই। এবং টিভি, ম্যালিগনেন্সি, আনএক্সপ্লেইন ইফিউশনের কিন্তু এরা ডায়াগনোসিসে হেল্প করতে পারে। এখন আসলে ম্যানেজমেন্ট আমরা কীভাবে করবো প্লুরাল, মানে আমাদের যে প্লুরাল ইফিউশন, সেটা ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ম্যানেজমেন্টের উদ্দেশ্য থাকে হচ্ছে ধরো ইফিউশন থাকলে সমস্যা হচ্ছে এখানে শ্বাসকষ্ট হতে পারে। তো সেই শ্বাসকষ্ট কমাইতে হলে আমার কী করতে হবে, থেরাপিউটিক আমরা অ্যাসপিরেশন করতে পারি, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করতে পারি যাতে সিমটমগুলো কমে যায়, প্যালিয়েশন হয়, ঠিক আছে। তার বাদে হচ্ছে ভলিউম কমাইতে পারি। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আমরা কখনোই 1.5 লিটারের বেশি ফ্লুইড কিন্তু, ঠিক আছে, একবারে কখনোই উইথড্র করবো না, 1.5 লিটারের বেশি কখনোই না, ঠিক আছে। কারণ হচ্ছে আমি যদি 1.5 লিটারের বেশি করি, চিন্তা করো যে এই যে ধরো তোমার লাং, ঠিক আছে, এই যে ধরো তোমার লাং, তো এই লাংকে কাভার করে প্লুরা ছিল এবং এর মাঝে এখানে ফ্লুইড জমা ছিল এবং ফ্লুইড অনেক বেশি জমা ছিল, ঠিক আছে। এখন হুট করে যখন তুমি অনেক বেশি, মানে লাংটাকে প্রেস করে রাখছিল এই প্লুরাল অনেক বেশি ফ্লুইড, তো এখন হুট করে যখন তুমি প্লুরাল ফ্লুইডগুলোকে সরাই ফেললা, আমি ধরলাম 2 লিটার ফ্লুইড তুমি উইথড্র করে ফেললা বা টেনে নিয়ে আসলা, তাহলে যেটা হবে যে হুট করে এই লাংটা আবার এক্সপান্ড করার একটা চান্স থাকবে হুট করে। সো এই যে মানে রি-এক্সপানশন পালমোনারি এডিমা তখন ডেভেলপ করার একটা চান্স থাকে, কিন্তু যেটা কিন্তু খুবই ডেঞ্জারাস, ঠিক আছে। সো অবশ্যই আমার 1.5 লিটারের বেশি উইথড্র করা যাবে না, এই কথার ইম্পর্টেন্স। আচ্ছা, যেটা সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস করতে পারে আমি যদি 1.5 লিটারের বেশি উইথড্র করি। আচ্ছা, এখন আসা যাক যে কমপ্লিট ড্রেনেজ বিফোর ডায়াগনোসিস। হ্যাঁ, এই জিনিসটি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা প্রপার ডায়াগনোসিস না মেড করা পর্যন্ত কিন্তু ড্রেনেজ করা যাবে না, করা উচিত না। কারণ হচ্ছে যে ফ্লুইড সেখানে থাকবে সেই ফ্লুইড কিন্তু ফার্দার ডায়াগনস্টিক টেস্টিংয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো তুমি সেটার জন্য ফ্লুইড ওখানে থাকতে হবে, তুমি ফ্লুইড সব উইথড্র করে নিয়ে আসলে এটা হবে না, ঠিক আছে। সো তাহলে দেখা যাবে কেসটা আনডায়াগনোস্টিক থাকতে পারে, যেটা পরবর্তীতে কমপ্লিকেটেড করতে পারে কেসটাকে আরও, ঠিক আছে। এবং দেখো এতক্ষণ আমরা বললাম ফ্লুইড অ্যাসপিরেশন এগুলো, তবে তা বাদে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে যে আন্ডারলাইং কজগুলো অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। তারপরে কারণ আলটিমেটলি প্লুরাল ইফিউশন তো নিজের ডিজিজ না, অন্য একটা ডিজিজের কারণে এটা হচ্ছে। তো যদি হার্ট ফেলিয়ার কারণে প্লুরাল ইফিউশন হয় তাহলে হার্ট ফেলিয়ারকে আমার ডায়াবেটিক দিয়ে ম্যানেজ করতে হবে, ফ্লুইড রেস্ট্রিকশন দিয়ে ম্যানেজ করতে হবে। তারপরে নিউমোনিয়াতে যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে আমার ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে। যদি হচ্ছে ইম্পাইমা হয়ে যায় তাহলে সেটা ড্রেনেজ করতে হবে, ঠিক আছে। ইম্পাইমা হলে তো ড্রেনেজ করতেই হবে, কারণ এটা যেহেতু 5 জমছে, এখন থেকে যদি 5 জমে তাহলে সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দিলেও কাজ করবে না যদি আমি ড্রেনেজ করি, কারণ এটা একটা ব্যারিয়ার টু কিউর, ঠিক আছে। এখন আসলে পালমোনারি ইম্বলিজমের ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে আমার ট্রিটমেন্ট দিতে হবে, ব্লাডকে থিন করতে হবে, পাতলা করতে হবে, পানি করতে হবে যাতে ফার্দার ক্লটিং না হয়। সাবফ্রেনিক অ্যাবসেস যদি হয় তাহলে সেখানে ড্রেনেজ করতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। এইগুলো দিলে দেখতে পারে প্লুরাল ইফিউশন কিন্তু এমনিতে রিজলিউশন হয়ে যাবে, সেরে যাবে। এবং ফার্দার ম্যানেজমেন্টের মধ্যে যেমন হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিটিউবারকুলার থেরাপি ফর টিবি প্লুরাইটিস, অর্থাৎ টিবিতে হলে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিতে পারি। তারপরে হচ্ছে ক্যান্সারের জন্য কিন্তু ম্যালিগন্যান্ট ডিফিউশনের জন্য আমরা কেমোথেরাপি দিতে পারি, রেডিওথেরাপি দিতে পারি। এখানে আরেকটা কন্ডিশনের কথা লেখা আছে যেটা হচ্ছে প্লুরোডেসিস। হ্যাঁ, প্লুরোডেসিস এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার যে লাং, তো লাংয়ের কাভার করে থাকে প্লুরা, ভিসারাল প্লুরা, প্যারিটাল প্লুরা। এই যে ভিসারাল প্লুরা, এই যে প্যারিটাল প্লুরা, তো এদের মাঝে যে স্পেস, এই স্পেসটাকে আমি কি করতেছি, মানে বন্ধ করে দিচ্ছি, স্পেসটাকে আমি রাখতেছি না। ফলে প্লুরাল স্পেস যদি না রাখি প্লুরাল ফ্লুইড কেমনে জমবে? সো রিকারেন্ট যে প্লুরাল ইফিউশন সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা প্লুরোডিসিস করতে পারি। সো আমরা কি করতেছি, প্লুরাল ক্যাভিটিকে অফ করে দিচ্ছি রিকারেন্ট, যাতে হচ্ছে প্লুরাল ইফিউশন না হয়, প্লুরোডিসিস, এই কথা আমরা বলবো, প্লুরোডেসিস। আচ্ছা, প্লুরাল ইফিউশন এটার কারণগুলোর মধ্যে যে টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্ট ডিজিজ, কার্ডিয়াক ফেলিওর, এগুলো তো আছেই। তো এগুলা এর ক্ষেত্রে যে প্লুরাল ফ্লুইডটা অ্যাকুমুলেশন হবে সেই ফ্লুইডটার নেচার কিরকম এবং সেই ফ্লুইডটা কি ট্রানজুডেট নাকি এক্সুডেট
সেগুলাতে কোনো সেল কি প্রেজেন্ট কিনা, থাকলে কোন সেলটা প্রিডমিনেন্টলি বা বেশি থাকে, এবং আরও কী কী টেস্ট বা ডায়াগনস্টিক ফিচার আছে এই পার্টিকুলার কন্ডিশনটাকে ডায়াগনোসিস করার জন্য, যেটার জন্য প্লুরাল ইফিউশনটা হচ্ছে, যে কস্টটার জন্য, আন্ডারলাইং যে কস্টটা। তো সেই সামগ্রিক বিষয়গুলো না আমি একটু এই ভিডিওতে কথা বলবো। এটা হচ্ছে ডেভিডসনের 17.13, যেটা এই চার্টটাতে সুন্দর করে দেখানো হয়েছে। তো এখানে যা আছে এটা বোঝার জন্য এনাফ, কিন্তু তারপরও আমি একটু ডিটেলসে ভেঙে প্রত্যেকটার জন্য আলাদা করে একটু দেখাবো। ফার্স্টে আসো টিউবারক্লোসিস। তো টিউবারক্লোসিস এর জন্য যে প্লুরাল ইফিউশনটা হবে, অ্যাকচুয়ালি টিউবারক্লোসিসের তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস যে ব্যাকটেরিয়া সেটা দ্বারা হয়। তো এটা যে কাজটা করে আমাদের প্লুরাতে ইনফ্লামেশন করে, প্লুরিসি করে। সো প্লুরাতে ইনফ্লামেশন যখন করলো তখন এর ফলে এক্সুডেটিভ একটা ইফিউশন হয়, যেটা আমরা জানি। এবং এক্ষেত্রে যে ফ্লুইডটা হবে সেটা হচ্ছে অ্যাম্বার কালার্ড হয়। অ্যাম্বার কালার্ড বলতে বোঝায় যে এটা হচ্ছে কিছুটা মানে ইয়েলো কালারেরই একটা মডিফিকেশন হচ্ছে আমাদের অ্যাম্বার কালার। হ্যাঁ, আমরা যখন ওপিসি পড়ছি না, ওপিসি পয়জন, ওই যে আমরা ফরেন্সিক মেডিসিনে পড়ে আসছি, তো ওই জায়গায় আমরা বলছিলাম যে ওপিসি পয়জন কিন্তু অ্যাম্বার কালার বোতলে রাখতে হয়। তো ওই জায়গায় যে আমরা বোতলের কালারটা দেখছিলাম কিন্তু অ্যাম্বার কালার, ঠিক আছে। তো অ্যাম্বার কালার বলতে আমরা বুঝাই এটা কিছুটা ইয়েলোইশ বা অরেঞ্জ, ঠিক আছে, এরকম টাইপের কালার। আচ্ছা, এখন এর জায়গায় যে ফ্লুইড হবে সেটা এক্সুডেটিভ হবে, কারণ আমরা আগেই বলে এসেছি ব্লাড ভেসেলের মাঝ দিয়ে এরকম বিভিন্ন মানে পারমিয়েবিলিটি বেড়ে যায়, ভেসেলের মাঝে পারমিয়েবিলিটি বেড়ে যায়, এবং এখান থেকে অনেক বেশি প্রোটিন রিচ, অর্থাৎ ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড সেল প্রোটিন, কারণ এখানে যদি একটা ইনফেকশন হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা, সেখান দিয়ে ডাব্লিউবিসি আসবে, তারপর হচ্ছে প্রোটিন আসবে, কারণ এত বড় জায়গা পাইলে প্রোটিন তো বের হয়ে আসবেই। যদি জায়গা না পাইতো, পারমিয়েবিলিটি না বাড়তো, তাহলে দরকার হইলে মানে প্রোটিনগুলো আসতো না। যেখানে ইনফ্লামেশন আছে সেখানে কিন্তু এক্সুডেট হবে। আচ্ছা, এখন এখানে প্রিডমিনেন্টলি লিম্ফোসাইট থাকে, এটা আমরা সবাই জানি, কারণ হচ্ছে লিম্ফোসাইট হচ্ছে ক্রনিক ইনফেকশনকে ইন্ডিকেট করে, এবং টিবির ফলে ক্রনিক ইনফেকশন হয়, ঠিক আছে। এবং অকেশনালি মানে মাঝে মধ্যে নিউট্রোফিল পাওয়া যেতে পারে, পলিমরফোনিউক্লিয়ার মানে লিউকোসাইট, এটা বলতে আমরা নিউট্রোফিলকে মেনলি বুঝি। এই জায়গায় আমরা যে নিউট্রোফিল অনেক বেশি লোভ থাকে, 2 থেকে 5টা লোভ থাকতে পারে এটার মধ্যে নিউক্লিয়াসে। সো এটা হচ্ছে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। আর কিছু ডায়াগনস্টিক টেস্ট আছে টিউবারকুলোসিসের জন্য। ডায়াগনস্টিক টেস্ট আমরা জানি যে পিপিডি টেস্ট, অর্থাৎ পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। আমরা জানি যে এটার যে স্ট্রাকচার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটার, সেই স্ট্রাকচারে এই জিনিসটা থাকে, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। তো এই জিনিসটাকে আমরা মানে আর্টিফিশিয়ালি কালেক্ট করে এটা দিয়ে আমরা হচ্ছে একটা জিনিস বানাই, যেটা দিয়ে আমরা ইন্টারডার্মালি ফ্লেক্সর রেসপেক্ট ফোর আর্মে আমরা ইনজেক্ট করে আমরা এই টেস্টটা করি, যেটা নিয়ে আমরা মাইক্রোবায়োলজি বলি, কমিউনিটি মেডিসিন বলি, অনেক জায়গায় আমরা পড়ছি। সো এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, জাস্ট জানলাম যে এই টেস্টের মাধ্যমে আমরা কিন্তু একটা টেস্ট করতে পারি, যেটার মধ্যে আমরা জানতে পারি যে পার্সেন্টের কি টিবি ইনফেকশন আছে কিনা, ঠিক আছে। এই জিনিসটা এখন আসলে পাশাপাশি প্লুরাল ফ্লুইড থেকে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা আইসোলেট করতে পারি, ঠিক আছে। অর্থাৎ প্লুরাল ফ্লুইডে এই ব্যাকটেরিয়াটা থাকতে পারে, সেক্ষেত্রে অনলি 20% সেন্সিটিভিটি এটার। অপরদিকে 80% কেসে দেখা যায় যে প্লুরাল বায়োপসি যখন আমরা করবো, প্লুরাল থেকে আমি টিস্যু কেটে নিলাম, টিস্যু আমি সেপারেট করে নিলাম, এবং সেই টিস্যু যখন আমি এক্সামিনেশন করতেছি তখন আমি দেখতেছি যে প্লুরাল ওই টিস্যুতে আমি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পাচ্ছি। সো এই প্লুরাল বায়োপসির মাধ্যমে কিন্তু আমি 80% কেসের ক্ষেত্রে পাইতে পারি, আর 20% কেসে হচ্ছে আমরা এই যে আইসোলেশন অফ প্লুরাল ফ্লুইড থেকে হচ্ছে 20% কেসে পাওয়া যেতে পারে। আচ্ছা, একটা এনজাইম যেটা নাম হচ্ছে অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেস, এই এনজাইমটা এডিএ, এটার লেভেল যদি বেশি থাকে সেটা আমাদের একটা ধারণা দেয় যে এটা টিবি ইনফেকশন হইলেও হইতে পারে। আরও কিছু কন্ডিশনে বাড়তে পারে, কারণ টিবির জন্যই শুধু স্পেসিফিক এরকম না, বাট টিবির ক্ষেত্রে এটা অনেক বেশি বাড়ে, এই কথা আমি একটু মনে রাখবো, ঠিক আছে। যদি প্লুরাল ফ্লুইডে মানে 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার এর থেকে যদি বেশি হয়, তাহলে সেটা কিন্তু টিবি প্লুরাইটিস বা প্লুরিসিকে ইন্ডিকেট করবে যে টিবি দ্বারা ইনফ্লামেশন হয়েছে প্লুরাতে। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যালিগন্যান্ট যে ডিজিজগুলো আছে, ক্যান্সার, এটার ফলে তো প্লুরাল ইফিউশন হবে। তো এই ক্ষেত্রে প্লুরাল যে ফ্লুইডটা সেটা দেখতে অনেকটা মানে সেরাস হইতে পারে। সেরাস মানে ক্লিয়ার একটা ফ্লুইড থাকবে, এবং মাঝে মধ্যে বলতে বেশিরভাগ সময় এটা ব্লাড স্টেইন হওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ ফ্লুইডের মধ্যে ব্লাড থাকবে, এবং এখানে যে ফ্লুইডটা হয় সেটা কিন্তু এক্সুডেটিভ হয়, কারণ ক্যান্সার দিয়ে আমরা জানি এখানে ক্যান্সারের ফলে এরা কি করবে, লোকাল ইনফেকশন করবে, এবং সেখানে ইনফিল্ট্রেশনের কারণে এখানে ইনফ্লামেশনও হয়, ঠিক আছে, ইনফ্লামেশন হয় ক্যান্সার সেলগুলো দ্বারা, এবং এই কারণেই হচ্ছে আমরা কিন্তু এক্সুডেটিভ একটা ইফিউশন পাবো এখানে। এবং এখানে আমরা সেরোসাল সেলস পাইতে পারি, লিম্ফোসাইট পাইতে পারি সেলসের মধ্যে, হ্যাঁ, এবং ম্যালিগন্যান্ট সেল তো থাকবেই। তো ম্যালিগন্যান্ট সেল জড়সড় হয়ে থাকতে পারে, মানে অনেকগুলো একসাথে, অথবা সিঙ্গেল সেল আকারেও আমরা পাইতে পারি। সেরোসাল সেল বলতে বোঝায় অ্যাকচুয়ালি আমাদের এই যে প্লুরা, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াম, মানে হার্টের যে কাভারিং পেরিকার্ডিয়াম, তারপর হচ্ছে পেরিটোনিয়াম, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু সেরাস মেমব্রেন আমরা বলতে পারি, এগুলোকে সেরাস লেয়ার, ঠিক আছে। তো এই জায়গার যে সেলগুলো, এগুলো তৈরি করে যে সেলগুলো, সেগুলোকে আমরা সেরোজাল সেলস বলি। তো এই সেরোজাল সেলসগুলো আমরা এখানে পাইতে পারি। আরও কিছু ডায়াগনস্টিক ফিচার আছে, যেমন হচ্ছে প্লুরাল বায়োপসি করলে মানে 40% কেসে কিন্তু এরকম আমরা মানে এটা যে ম্যালিগন্যান্ট ডিজিজ দ্বারা হয়েছে বা ম্যালিগন্যান্সির কারণে হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লিম্ফোমা, মেজোথেলিওমা, এগুলার সাথে কিন্তু প্লুরাল ইফিউশন অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, এফেক্ট করে আলটিমেটলি ওখানে প্লুরাল ইফিউশন করতে পারে, এবং অন্য কোথাও ম্যালিগন্যান্সির কারণে মেটাস্ট্যাটিক ডিজিজ হিসেবে কিন্তু আমাদের প্লুরাল ইফিউশন হতে পারে। এবং কার্ডিয়াক ফেলিওর বা কনজেস্টিভ হার্ট ফেলিওর যেটা, তো এটার ক্ষেত্রে ফ্লুইডটা স্টক কালার হয় ইউজুয়ালি, বা সেরাস হইতে পারে ক্লিয়ার। স্টক কালার মানে হচ্ছে আমরা সবাই তো খড় চিনি, অর্থাৎ ধানের যে খড়গুলো থাকে ওইগুলোর মতো কিছুটা ইয়েলোইশ কালারের।
তারপরে এটার টাইপ হচ্ছে ট্রান্সজুরেট, কারণ আমরা জানি যে এখানে কি হয়, এখানে লাগে, তারপর ফ্লুইড জমে, অ্যাকুমুলেট হয়, বিল্ড আপ করে, কারণ এখানে যেহেতু হার্ট ঠিকভাবে ফ্লুইডকে পাম্প করতে পারে না, সো হার্ট ফেলারে তো পাম্প করতে পারে না, ফলে এখানে কিন্তু একটা ট্রান্সজুরেট হবে, কারণ হচ্ছে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার অনেক বেশি থাকে, প্রোটিন কন্টেন্ট কম থাকে, সো ফলে ট্রান্সজুরেটিভ একটা ইফিউশন এখানে আমি পাবো। এখানে সেলস হিসেবে আমরা ফিউ সেরোসাল সেলস পাইতে পারি, কিন্তু এখানে কোনো ইনফ্লামেশন থাকে না, এবং এটা আমরা ডায়োটিক্স দিয়েই কিন্তু এটা দূর করতে পারি। সো এটার জন্য প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করার দরকার হয় না, জাস্ট নর্মালি ডায়োটিক্স দিলে, যেমন ফ্রুসাবাইট এরকম দিলে অটোমেটিক্যালি এই হার্ট ফেলিওর কারেকশনের মাধ্যমে আমি কিন্তু প্লুরাল ইফিউশনটাকে কারেক্ট করতে পারি, এবং কার্ডিয়াক ফেলিওরের যে আদার সিমটম যেমন লেগ সোয়েলিং থাকবে, লেগ ইডিমা, পালমোনারি কনজেশন, এগুলো কিন্তু থাকতে পারে এই এবং এগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আচ্ছা এটা হয়তো বা হার্ট ফেলিওর। পালমোনারি ইনফেকশন মানে আমি বলছিলাম পালমোনারি ইম্বোলিজমের মাধ্যমে, অর্থাৎ একটা পালমোনারি যে ব্লাড ভেসেল থাকে, পালমোনারি আর্টারি থাকে, সেই আর্টারির মধ্যে একটা ইম্বোলা এসে জমছে, সো ইম্বোলাস এসে থ্রোম্বাইটা যখন মানে মুভিং হয়, শিফট করে অনেকটা জায়গায় যায়, আমি ধরলাম যে লেগে যে ডিপ ভেইন থাকে, সেই ডিপ ভেইন থেকে হচ্ছে গিয়ে একটা থ্রোম্বাস হয়তো বা এখানে পালমোনারি আর্টারিতে এসে এইভাবে যখন আসছে, তখন এখানে কি ব্লাড চলাচলের জন্য জায়গা কমে গেছে ব্লাড ভেসেলের মধ্যে, তো জায়গা যখন কমে গেছে তখন এই জায়গায় ইস্কিমিয়া হবে, ইস্কিমিয়ার ফলে এখানে কিন্তু এক ধরনের ইনফ্লামেশনও হবে, এবং ইনফ্লামেশনের ফলে এক্সুডেটিভ একটা ইফিউশন আমি পাবো, এক্সুডেট পাবো, রিয়ালিটি অ্যাজুডেট হতে পারে, এবং এখানে ব্লাডও থাকতে পারে এই প্লুরাল ইফিউশনটাতে, বা সেরাসও হতে পারে, ক্লিয়ারও হতে পারে। এবং প্রিডমিনেন্ট সেল হিসেবে আমি রেড ব্লাড সেল এখানে পাবো, কারণ এখানে ডেক্রোসিস হওয়ার চান্স থাকে, যেহেতু অনেক বেশি ইস্কিমিয়া হবে, সো ডেক্রোসিসও থাকতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইউসিনোফিল পাওয়ার চান্স আছে, এবং এখানে পালমোনারি ইম্বোলিজম থাকে। সো এখানে কিন্তু যেটা হয় যে মানে ডিপ ভেইন থ্রোম্বোসিসের ফলেই পরবর্তীতে দেখা যায় যে ওইখান থেকে ওই থ্রোম্বাসটা পরবর্তীতে ইম্বোলাই হয়ে এটা পালমোনারি ইম্বোলিজম করতে পারে, এবং স্পেশালি রিসেন্ট সার্জারি যাদের হয়েছে, যাদের ক্যান্সার আছে, ইম্বোবিলিটি আছে, অনেকদিন ধরে মুভ করে না, চলাচল করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিস্ক ফ্যাক্টর হিসেবে এটা হওয়ার চান্স বেশি। এবং রিভার্টার ডিজিজ বলতে হচ্ছে রিভার্টার আর্থ্রাইটিস স্পেশালি, সো এই সকল ক্ষেত্রে সেরাস হইতে পারে ফ্লুইডটা প্লুরাল ইফিউশনের, অথবা টার্বিড বা ক্লাউডি হইতে পারে যদি ক্রনিক ক্ষেত্র হয়, এবং এখানে এক্সুডেটিভ ফ্লুইড পাওয়া যাবে, কারণ ক্রনিক ইনফ্লামেশন হয় কিন্তু রিভার্টার আর্থ্রাইটিস বলি বা রিভার্টার ডিজিজ বলি, এখানে প্রোটিন কন্টেন্ট বেশি থাকবে, এবং প্রিডোমিনেন্ট সেল হিসেবে আমরা লিফোসাইট পাবো, অকেশনালি আমরা নিউট্রোফিল পাইতে পারি, এবং রিভার্টার আর্থ্রাইটিস সাধারণত থাকে এই সকল পেশেন্টদের, এবং রিভার্টার ফ্যাক্টর থাকতে পারে, আমরা টেস্ট করে দেখবো। রিভার্টার ফ্যাক্টর মানে ওই যে বলছিলাম না যে আইজিজি, এই অ্যান্টিবডিটার বিরুদ্ধে, এটাও আবার বডির নরমাল অ্যান্টিবডি, এটার বিরুদ্ধে আমাদের বডিতে আইজিএফ তৈরি হয়, সো এটাকে অ্যান্টিজেন হিসেবে ধরে এটার বডি এটার বিরুদ্ধে একটা আইজিএফ তৈরি করছে, এটার দরকার ছিল না, আইজিজিটাকে ডিস্ট্রাক্ট করার জন্য আইজিজি যে এফসি পোর্শন আছে এটার বিরুদ্ধে আইজিএফ একটা অ্যান্টিবডি কিন্তু তৈরি করে, সো এর ফলে কি হয়, আইজিজিটা ডিস্ট্রাক্ট হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, এবং এইভাবেই রিভার্টার আর্থ্রাইটিস ডিজিজটা কিন্তু হয়। সো এই রিভার্টার ফ্যাক্টরটা আমরা টেস্ট করতে পারি। তারপরে পাশাপাশি অ্যাড টু সিট্রোলিনেটেড অ্যান্টিবডি নামে, বা যেটাকে আমরা অ্যান্টিসাইক্লিক সিট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি বলি, এটাও কিন্তু ভেরি স্পেসিফিক ফর রিভার্টার আর্থ্রাইটিস, সো এটা আমি পাইছি মানে রিভার্টার আর্থ্রাইটিস পার্সেন্ট রয়েছে, আমরা ডায়াগনোসিস করতে পারি। তারপরে এখানে যে প্লুরাল ফ্লুইডটা থাকে সেখানে কোলেস্ট্রল পাওয়া যেতে পারে ক্রনিক কেসগুলোতে, ঠিক আছে, এটা কিন্তু রিভার্টার ডিজিজের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, এটা ডায়াগনস্টিক ফিচার কিন্তু আমি বলতেছি, যে এই সকল কন্ডিশন যদি আমি পাই তাহলে বলতে পারি আচ্ছা হয়তো বা এই যে প্লুরাল ফ্লুইডটা আমি পাইতেছি এই পেশেন্টের রিভার্টার আর্থ্রাইটিসের কারণে এটা হয়েছে। তারপরে হচ্ছে গ্লুকোজ লেভেল কিন্তু অনেক কম থাকবে প্লুরাল ফ্লুইড, এটা আমরা আগেও বলে আসছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোপেটোসাস বা এসএলই, এটা একটা অটোইমিউন ডিজিজ, এটার ক্ষেত্রে ডিএনএর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, ফলে আমি এখানে অ্যান্টিডিএর অ্যান্টিবডি পাবো, তারপরে নিউক্লিয়ার অ্যান্টিবডিও পাওয়া যায়, যেটাকে আমরা এএনএ বলি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পাবো। সো এইগুলা অটো অ্যান্টিবডি যেগুলো তৈরি হয় কিন্তু নিজের বডিরই এই ডিএনএ নিউক্লিয়াস এগুলোকে ড্যামেজ করতেছে। তারপরে স্কিন র্যাশ থাকে এসএলিতে, জয়েন্ট পেইন থাকে, বাটারফ্লাই শেপ র্যাশ থাকে ফিমেলদের স্পেশালি, এবং কিডনি ইনভলভমেন্ট থাকতে পারে, এবং এখানে সেল হিসেবে আমি লিফোসাইট, সেরোজাল সেলস এগুলো পাইতে পারি, প্রিডোমিনেন্ট সেল বা বেজোর সেলস হিসেবে এই ফ্লুইডের মধ্যে, ঠিক আছে। এবং এখানেও ইনফ্লামেশন থাকবে, যেহেতু ইমিউন মিডিয়েটেড ইনফ্লামেশন এক্ষেত্রে হয়, এবং এক্সুডেট যেখানে ইনফ্লামেশন সেখানে এক্সুডেট। ট্রান্সুডেট শুধু হাইড্রোস্ট্যাটিক প্রেশার অথবা কলোনোস্কোপিক প্রেশার যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেড়ে যায় আর কলোনোস্কোপিক প্রেশার যদি কমে যায়, এই দুই ক্ষেত্রেই হচ্ছে কেবল আমি ট্রান্সুডেট টাইপ অফ মানে প্লুরাল ইফিউশন পাবো। এবং এখানে অ্যাপারেসটা সেরাস হয়, ক্লিয়ার হয়, ইউজুয়ালি মাঝে মধ্যে ক্লাউডি হইলেও হইতে পারে, বাট নর্মালি ক্লিয়ার একটা ফ্লুইড আমি পাবো প্লুরাল ইফিউশনে। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে লেফট সাইডে প্লুরাল ইফিউশন হয়, লেফট সাইডে এক সাইডেই হয়, ইউনিল্যাটারাল, এবং এক্ষেত্রে মনে রাখবো এখানে সেরাস বা ব্লাড স্ট্রিট হইতে পারে, এবং এখানে ইনফ্লামেশন হয়, আমি তো প্যানক্রিয়াটাইটিস, সো ইনফ্লামেশন তো থাকবে, এবং ইনফ্লামেশন যেখানে আছে সেখানে কি হবে, এক্সুডেট টাইপ অফ প্লুরাল ইফিউশন, এবং এখানে কোনো স্পেসিফিক প্রিডোমিনেন্ট সেলস কিন্তু থাকে না, এবং এখানে অ্যাবাইলেস লেভেলটা অনেক হাই পাবো, এটাই একমাত্র খুবই কিন্তু ইন্ডিকেটিভ একটা বিষয়, এবং সেরামের থেকেও বেশি অ্যাবাইলেস লেভেল আমি এখানে পাবো। এবং লেফট সাইডের প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে হয় অবস্ট্রাকটিভ থোরাসিক ডাক্ট, এবং এটা মানে বুঝতে পারতেছি যেখানে মানে প্লুরাল যে ক্যাভিটি সেখানে হচ্ছে কাইল জমবে, কাইল অর্থাৎ লিমফেটিক যে ফ্লুইড সেটা জমবে, এবং এখানে বিল্কি একটা অ্যাপারেন্স থাকবে, অর্থাৎ ফ্লুইডটা বিল্ক হবে, দুধের মতো হবে, এবং এখানে অনেক বেশি ফ্যাট থাকবে, এবং এখানে কি আমি কোনো প্রিডোমিনেন্ট সেল পাবো না, এখানে মেনলি আমি কোনো প্রিডোমিনেন্ট সেল পাবো না, বাট এখানে কাইলোমাইক্রোন ফ্যাট পার্টিকেলস যেগুলো পাওয়া যেতে পারে প্লুরাল ফ্লুইডে, এবং পাশাপাশি এটা ট্রমার কারণে, ম্যালিগনেন্সির কারণে লিম্ফোমা, এরকম বিভিন্ন কন্ডিশনেও কিন্তু এই কাইল জমতে পারে, হ্যাঁ, প্লুরাল স্পেসে। আচ্ছা, এটা কিন্তু এক্সুডেটর না ট্রান্সুডেটর না, এটাকে আমরা কাইলাস ইফিউশন বলতে পারি, এটা অবস্ট্রাকশনের কারণে হয়েছে। সো আমরা জানলাম তাহলে এক্সুডেটস
কোথায় কোথায় পাইতেছি, অর্থাৎ প্রোটিন বেশি বা সেলস বেশি পাচ্ছি কোথায়, ইনফ্লামেশন, ম্যালিগনেন্সি, ইনফ্লামেটরি কন্ডিশন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই এগুলাতে, বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, যেগুলোতে প্রোটিন কন্টেন্ট কম পাচ্ছি, ট্রান্সজুডেটিভ টাইপ অফ প্লুরাল ইফিউশন আমরা পাচ্ছি। যেমন আবার স্পেশাল কিছু কেস আছে, যেমন কাইলাস ইফিউশন পাচ্ছি থোরাসিক ডাক্ট অবস্ট্রাকশনে, ব্লাডি ইফিউশন পাচ্ছি ম্যালিগনেন্সি ইনফ্রাকশন ট্রমাতে, তারপরে অ্যামাইলেস লেভেল বেশি প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পাচ্ছি প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে। এখন একটা জিনিস আমাদের জানতে হবে বা বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা এটা কি ট্রান্সজুডেটের মানে ট্রান্সজুডেট টাইপ অফ প্লুরাল ইফিউশন নাকি এক্সজুডেট, এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া আছে যেটা লাইটস ক্রাইটেরিয়া, এটা আগে বলছিলাম। তো এই ক্রাইটেরিয়াটাতে আসলে কি বলে এটা আমাদের একটু বুঝতে হবে। এই ক্রাইটেরিয়াতে আমাদের দুইটা জিনিসের কথা মাথায় রাখতে হবে, যে প্রোটিন এবং ল্যাকটেট ডিহাইড্রোজেনাস, ঠিক আছে, ল্যাকটেজ আছে মানে কি এনজাইম, ঠিক আছে, এটা একটা এনজাইম, ল্যাকটেট ডিহাইড্রোজেনাস এনজাইম। তো নর্মালি এলডিএস হচ্ছে আমাদের বডিতে কোথাও ড্যামেজ হয়ে যায় সেখান থেকে রিলিজ হতে পারে, আর প্রোটিন এই দুটোর উপর ডিপেন্ড করে, দুটো লেভেলের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এটা কি এক্সজুডেট টাইপ অফ প্লুরাল ইফিউশন নাকি 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 হচ্ছে ট্রান্সজুডেট, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। দেখা যায় যে ট্রান্সজুডেট যে প্লুরাল ইফিউশন, এটা মেনলি সিস্টেমিক ফ্যাক্টরস দ্বারা হয়, যেটা প্লুরাল ফ্লুইড ব্যালেন্সকে ডিস্টার্ব করে, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, সকল কন্ডিশন। আর এক্সজুডেট হচ্ছে লোকাল প্লুরাল ডিজিজের কারণে হয়, যেমন হচ্ছে ইনফেকশন, ব্লাইটিস, ইনফ্লামেশন, এগুলোর কারণে। এবং এর ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ডিফার করে, যেমন এক্সজুডেট এটা যদি ইনফেকশনের কারণে হয় তাহলে এখানে আবার অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে, এটা একটা বিষয়, ঠিক আছে। আবার যেমন আমি এখানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ডায়াবেটিক্স দিই। সো ট্রিটমেন্ট প্ল্যানের জন্য আবার কিন্তু এই দুটো ডিফারেন্সিয়েট করা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন তাহলে কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের ক্লিনিক্যাল ডিসিশন মেকিং এবং ম্যানেজমেন্ট, এই দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট লাইটস ক্রাইটেরিয়া। সো লাইটস ক্রাইটেরিয়া কি, এটা অর্থাৎ ডেভিড স্যারের 17.14 যে মানে চারটা আছে, এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো এখানে কি বলা হয়েছে, যে এক্সজুডেট ইজ লাইকলি ইফ অন অর মোর অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া মিট, অর্থাৎ এই ক্রাইটেরিয়া তিনটার মধ্যে যদি একটা অথবা একাধিক ক্রাইটেরিয়া যদি মিট করা হয়, ফলো হয়, তাহলে সেটা ইন্ডিকেট করে যাচ্ছে এটা হচ্ছে এক্সজুডেট টাইপ অফ প্লুরাল ইফিউশন, ঠিক আছে। তো এটা কি ক্রাইটেরিয়াটা সেটা বোঝার জন্য আমরা একটু এখানে চলে যাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট এই ক্রাইটেরিয়াটা হচ্ছে এই যে প্লুরাল ফ্লুইড আর হচ্ছে সেরাম প্রোটিন, অর্থাৎ প্লুরাল ফ্লুইডের মধ্যে যে প্রোটিনটা আছে সেটা আর সেরাম প্রোটিন এদের যে রেশিও সেটা 0.5 থেকে বেশি, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এটা যদি মিট হয় তাহলে এটা একটা বিষয়, যে এটা মিট হইলো, একটা ক্রাইটেরিয়া মিট হইলো, তার মানে এটা এক্সজুডেট টাইপ। তাহলে এটা মানে ইন্ডিকেট করে যে প্লুরাল ফ্লুইড মানে ব্লাড যে সেরাম অর্থাৎ ব্লাডের যে প্লাজমা, এটার যে প্রোটিন কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটার প্রোটিন কনসেন্ট্রেশনের অ্যাটলিস্ট 50% কিন্তু মানে প্লুরাল ফ্লুইড কন্টেইন করে, এবং প্লুরাল ফ্লুইডের থেকে বেশিও কন্টেইন করতে পারে, অ্যাটলিস্ট 50% কন্টেইন করে। সো হাই প্রোটিন লেভেল এখানে তাহলে প্লুরালতে আমি পাইছি, তার মানে এটাতে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটি এখানে ইন্ডিকেট করে। সো এটা ইনফ্লামেশন, ম্যালিগনেন্সি এগুলোকে ইন্ডিকেট করে। সো ইনফেকশন, ক্যান্সার, অটোইমিউন ডিজিজ এগুলোকে ইন্ডিকেট করতে পারে, তার মানে কি এক্সজুডেটিভ টাইপ অফ প্লুরাল ইফিউশন এখানে আমি বুঝতেছি। আর তারপরে হচ্ছে প্লুরাল ফ্লুইড এলডিএস যে লেভেল আর সেরাম যে এলডিএস লেভেল, এই দুইটার যে রেশিও যদি আমি করি তাহলে 0.6 এর থেকে বেশি হবে। তাহলে আমরা জানি যে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, তাহলে বোঝানো হচ্ছে যে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস যে লেভেল সেটা কিন্তু প্লুরাল ফ্লুইডে অনেক বেশি, এবং এটা সাধারণত টিস্যু ড্যামেজ, ইনফ্লামেশন এগুলোকে ইন্ডিকেট করে, এবং এগুলো ইন্ডিকেট করতেছে, যেটার মাধ্যমে এক্সজুডেট টাইপ অফ প্লুরাল ইফিউশনকে এখানে বোঝানো হচ্ছে। নিউমোনিয়া, টিবি, পালমোনারি ইম্বলিজম সকল কন্ডিশন এলডিএস ইনক্রিজ হতে পারে, এবং এটা ইনফেকশন রিলেটেড এক্সজুডেটের সাথে বিনাইন ট্রান্সজুডেটকে ডিফারেন্সিয়েট করতে কিন্তু এটা হেল্প করে। এখন আসে থাকে যে প্লুরাল ফ্লুইডের যে এলডিএস লেভেল সেটা যদি মানে নর্মাল যে সেরাম বা প্লাজমা যে এলডিএস লেভেল সেটার মানে আপার লিমিটেড 2/3 যদি বেশি হয়। আচ্ছা, এটা অনেকটা কনফিউজিং, আমি একটু সংক্ষেপে বলি। ধরো নর্মাল যে সেরাম সেই সেরামের যে এলডিএস লেভেল সেটা আমি ধরলাম 250 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, তো এটা নর্মাল। এখন এটার 2/3 মানে এটা হচ্ছে মানে নর্মাল না, মানে বিষয়টা এরকম যে নর্মাল এর একটা রেঞ্জ আছে, তো সেই রেঞ্জের যে আপার লিমিটটা সেটা 250, ঠিক আছে। ফর এক্সাম্পল রেঞ্জটা হচ্ছে 200 থেকে 250 ফর এক্সাম্পল, তাহলে আপার লিমিটটা তো 250, এটা নর্মালি, বাট আপার লিমিটটা 250-এর থেকে বেশি হয়ে গেলে সেটার আপার লিমিট নেই, সেটা মানে বেশি হয়ে গেছে অনেক। তো মানে নর্মালের যে আপার লিমিটটা 250, এটা যদি নর্মাল আপার লিমিট হয় তাহলে এটার সাথে আমি 2/3 এটা হচ্ছে যদি গুণ দিই তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে। তাহলে এটার থেকে যদি বেশি হয় প্লুরাল ফ্লুইডের এলডিএইচ, ঠিক আছে, এলডিএস লেভেল, তাহলে এটা বোঝায় যে প্লুরাল ফ্লুইডে যে এলডিএস সেটা সিগনিফিক্যান্টলি এলিভেটেড, অর্থাৎ অনেক বেশি বাড়ছে, তাহলে এটা ইনফ্লামেটরি অথবা ইনফেকশিয়াস প্রসেসকে ইন্ডিকেট করে, অবশ্যই তাহলে এক্সজুডেটকে ইন্ডিকেট করবে। তাহলে আলটিমেটলি এই তিনটা ক্রাইটেরিয়া একটা বা একটার বেশি হতে পারে, দুইটা হতে পারে, তিনটা যদি মিট হয় তাহলে আলটিমেটলি ওই প্লুরাল ফ্লুইডটা হচ্ছে আমি বলবো যে ওটা এক্সজুডেট টাইপ অফ প্লুরাল ফ্লুইড, এক্সজুডেট, অর্থাৎ ওখানে অনেক বেশি প্রোটিন আছে, ওখানে অনেক বেশি তাহলে এটা হচ্ছে মানে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ইম্পায়ামা, ম্যালিগনেন্সি, এটার ক্ষেত্রে অনেক বেশি হাই লেভেল অফ এলডিএস থাকতে পারে, এবং হাই এলডিএস লেভেল অনেক বেশি সেল টার্নওভার, অর্থাৎ অনেক বেশি সেল ওইখানে ড্যামেজ হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ম্যালিগনেন্সি হচ্ছে, এগুলোকে ইন্ডিকেট করতে কিন্তু পারে। প্লুরাল ইফিউশনের গাইডে কি আছে সেটা আমরা একটু রিভিউ করবো এখন।
দেখো একটা জিনিস লক্ষ্য করো যে প্লুরাল ইফিউশন মানে অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ ফ্লুইড ইন দ্য প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল স্পেস, এটা গেল। এখন নর্মাল প্লুরাল ফ্লুইড লেভেল 5 থেকে 15 অ্যাটলিস্ট 500 ml হইলে সেটা ক্লিনিক্যালি ডিটেক্টেবল, অর্থাৎ 500 ml হইলে আমি বলতে পারি যাচ্ছে এখানে প্লুরেটিক চেস্ট পেইন থাকবে, ব্রেথলেসনেস থাকবে, আর অনেক ম্যানিফেস্টেশন যেটা ক্লিনিক্যাল সাইন সিম্পটমস সেটা প্রকাশ পাবে, ঠিক আছে। এবং এক্সরেতে যদি আমার আইডেন্টিফাই করতে হয় পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে, তাহলে অ্যাটলিস্ট 200 ml হওয়া লাগবে প্লুরাল ফ্লুইড অ্যাকুমুলেশন, ঠিক আছে। আচ্ছা, এখানে 300 দেওয়া আছে, বাট ডেভিসনে কিন্তু 200 দেওয়া আছে। আচ্ছা, ল্যাটারাল কিউবিটাস পজিশনের জন্য অ্যাটলিস্ট 100 ml লাগবে। আর যদি ইউএসজি দ্বারা ডিটেক্ট করতে হয় তাহলে মানে 100 ml এর কম থাকলেও ইউএসজি দ্বারা ডিটেক্টেবল হতে পারে, ঠিক আছে। 50 ml থাকলেও ইউএসজি সেটা ডিটেক্ট করতে পারে আল্ট্রাসোনোগ্রাফি দ্বারা। আচ্ছা, তো ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশন কোন ক্ষেত্রে হয় সেটা এখানে দেওয়া আছে, বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন কোন ক্ষেত্রে হয় সেটা জায়গায় দেওয়া আছে, সেটা আমি আগেই বলে আসছি, ঠিক আছে। তারপরে এখান থেকে একটু দেখে নেওয়া যাইতে পারে। হচ্ছে এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন কোন ক্ষেত্রে হয়। এক্সুডেটিভ আমরা তখন বলি যখন হচ্ছে 3 গ্রাম পার ডেসিলিটার এর বেশি প্রোটিন হচ্ছে প্লুরাল ফ্লুইডে পাওয়া যায়, ঠিক আছে। আর অর্থাৎ আর যদি এমন হয় যে 3 গ্রাম পার ডেসিলিটারের কম প্রোটিন পাওয়া যাচ্ছে তাহলে মানে ওই প্লুরাল ফ্লুইডে, তাহলে সেটাকে আমরা বলি ট্রানজুরেট। তো ট্রানজুরেট কোন ক্ষেত্রে পাওয়া যায়, এক্সুরেট কোন ক্ষেত্রে পাওয়া যায়, এটা আমরা পড়ে আসছি। তারপর পাশাপাশি এখান থেকে দেখে নেওয়া যাইতে পারে। এখন বলা হয়েছে যে একটা 30 ইয়ার্স ওল্ড ম্যান তার লেফট সাইডের প্লুরাল ইফিউশন হয়েছে, তাহলে কি কজ হতে পারে, প্যারানিউমোনিক ইফিউশন হতে পারে, টিউবারকুলার ইফিউশন হতে পারে, তারপরে লিম্ফোমা হতে পারে, ঠিক আছে। এই জিনিসটি ইম্পর্টেন্ট। আর যদি বয়সটা অনেক বেশি হতো তাহলে ওখানে আমি হচ্ছে গিয়ে আদার কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কথা চিন্তা করতে পারতাম, ঠিক আছে। বা প্যানক্রিয়াটাইটিসও কিন্তু এই পার্সেন্টার হতে পারে 30 ইয়ার ওল্ড ম্যানের, ঠিক আছে। এই জিনিসটি ইম্পর্টেন্ট। ধরো যদি বলে বাচ্চার, তাহলে প্যারানিউমোনিক ইফিউশন হওয়ার চান্স বেশি। আর যদি বলে মিডল এজ একটা ম্যান, তাহলে টিউবারকুলার ইফিউশন হওয়ার চান্স বেশি। যদি বলে বেশি বয়স, তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স বেশি। এখন আসো যে লাইস ক্রাইটেরিয়া কি সেটা আমরা বলে আসছি, এই যে 3টা ক্রাইটেরিয়া, এটা মানে এক্সুডেটিভ ইফিউশন আর ট্রানজুরেটিভ ইফিউশনের মধ্যে বেশ কিছু ডিফারেন্স। যে ট্রানজুরেটিভের ক্ষেত্রে এটা ক্লিয়ার বা সেরাসি হবে, কিন্তু এক্সুডেটিভের ক্ষেত্রে পুরুলেন্ট, হ্যাজি, স্ট্র, ব্লাড স্টেন এরকম বিভিন্ন কন্ডিশন পাওয়া যেতে পারে। প্রোটিন 3 গ্রাম পার ডেসিলিটারের বা 3.5 অনেক জায়গায় বলা হয়, গ্রাম পার ডেসিলিটারের বেশি যদি হয় তাহলে সেটা এক্সুডেট, আর যদি কম হয় তাহলে ট্রানজুরেট। এবং ডাব্লিউবিসি কাউন্টে এখানে বেশি থাকবে এক্সুডেটে, কারণ এখানে ইনফেকশন ইনফ্লামেশনের চান্স থাকে, সো ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে, বেশি ভাস্কুলার প্রাইমারিটি বেড়ে যাওয়ার ফলে এগুলো ব্লাড ভেসেল থেকে বের হয়ে আসবে বেশি, এখানে লেস থাকবে। এবং এখানে প্লুরাল ফ্লুইডে এলডিএস লেভেলও বেশি থাকবে, কারণ এলডিএস লেভেল বেশি মানে সেটা ইনফেকশন ইনফ্লামেশনকে ইন্ডিকেট করতেছে, আর এখানে কম থাকবে 200 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটারের থেকে কম। আচ্ছা, এখন প্লুরাল ইফিউশনে কি ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা পাই, এটা কিন্তু আমরা আলোচনা করে আসছি। যে ইন্সপেকশন যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে গিয়ে রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট পাবো, মুভমেন্ট কমে যাবে এফেক্টেড সাইডে স্পেশালি, এবং পালপেশন করলে ট্রাকিয়া, অ্যাপেক্স বিট এগুলো শিফটেড হতে পারে অপোজিট সাইডে, হ্যাঁ। মিডিয়াস্টের যেমন শিফটেড হতে পারে যদি মানে লার্জ প্লুরাল ইফিউশন হয়, লার্জ অ্যামাউন্ট অফ। এবং ভোকাল ফ্রিমিটাস বলো, ভোকাল রেজোনেন্স বলো, এগুলো কি হবে, এগুলো হচ্ছে এফেক্টেড সাইডে রিডিউস হয়ে যাবে। এবং এস্টোনিডাল, ঠিক আছে, এস্টোনিডাল পারকাশন আমি পাবো, এই জিনিসটি পড়েন। এবং এস্টোনি ডাল বলতে বোঝানো হয়েছে এস্টোনে যদি তুমি টোকা দাও তাহলে যেমন মানে ডাল হয় ওরকম, ঠিক আছে। আর উডি ডাল কিন্তু আমরা পাই নিউমোনিয়াতে, ঠিক আছে, উডি ডাল এই জিনিসটা গেল। উডি মানে কাঠের উপরে যদি তুমি বাড়ি দাও তাহলে। আচ্ছা, অস্কালটেট করলে আমরা ব্রেড সাউন্ড খুবই ডিমিনিশ পাবো, অ্যাবসেন্ট পাবো। আচ্ছা, আর হচ্ছে আরেকটা বিষয় লক্ষ্য করো যে ভোকাল রেজোনেন্স, যেটা ভোকাল ফ্রিমিটাস তো রিডিউস পাবো, ভোকাল রেজোনেন্সও ডিমিনিশ কিন্তু পাবো বা অ্যাবসেন্ট পাবো এফেক্টেড সাইডে। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার্স কী হবে, যেই সাইডে হয়েছে প্লুরাল ইফিউশন ওই সাইডে চেস্ট পেইন থাকবে, হ্যাভিনেস থাকবে, ভারী লাগবে, তারপর শ্বাসকষ্ট হবে, রেসপিরেটরি ডিফিকাল্টি থাকবে, ফিভার, কাফ, স্পুটাম, হেমোফ্টাইসিস, এগুলা যে ম্যানিফেস্টেশনগুলো, এগুলো হচ্ছে সিমটম ডিপেন্ড করে কিসের কারণে তোমার প্লুরাল ইফিউশন হয়েছে। যদি টিবির কারণে হয় তাহলে টিবি যে ম্যানিফেস্টেশনগুলো হেমোফ্টাইসিস, কাফ, তারপরে নাইট সোয়েট এগুলো হবে। যদি নিউমোনিয়ার কারণে হয় তাহলে অনেক বেশি হাই গ্রেড ফিভার থাকবে, তারপর হচ্ছে কাফ থাকবে, এই প্রবলেমগুলো থাকবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো ওয়েট লস টিবিতে থাকতে পারে, ক্যান্সারে থাকতে পারে। সো এগুলো ডিপেন্ড করে কিসের কারণে হয়েছে, আন্ডারলাইং কজ কি প্লুরাল ইফিউশনের, ঠিক আছে। এখন আসো যে এই জিনিসগুলো মোটামুটি বুঝলে, আর এই জিনিসটা তো এক্সপ্লেন আমি করে আসছি যে রেডিওলজিক্যাল সাইন কী পাবো আমি প্লুরাল ইফিউশনে, এটা আমরা ফার্স্ট যে লেকচার ছিল ওখানে আমি এক্সপ্লেন করছি। আচ্ছা, ওকে, অ্যাডিনোসাইন ডিয়ামিনাস এনজাইমটা হচ্ছে টিবির ক্ষেত্রে বেশি রাইজ করবে। সো মোটামুটি এতটুকু জানলে কিন্তু আমাদের সব কিছু কাভার হয়ে গেছে।